Hello everyone and Assalamu alaikum. This is your host Ashad bin Anis again back to you with another live from Plexus. Plexus have arranged an event which is called National Youth Month Chrysalis Through Progress. Chrysalis Through Compose actually. So here what we try to do is we get some great people and successful people and we try to get their story. We try to learn about their struggle and their success so that can inspire our youth and the young generation can implement that in their own life. So our today's guest is a very special one. She is a poet. She is a lawyer. She is an actress as well, and the most important, she is a teacher. And I'm proud to say that she is my own teacher. So I'm not make you guys wait anymore. Let's welcome our today's guest, the most beautiful and the most talented, Miss Jyoti Chakraborty. শুভ আসসালামু সন্ধ্যা। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আরশাদ? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি মিস। আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। প্রিয় আরশাদকে পেয়ে আরো অনেক বেশি ভালো লাগছে। জি মিস, অসংখ্য ধন্যবাদ মিস। মিস আপনার পরিবার সবাই ভালো আছে আশা করি। হ্যাঁ, ভালো আছেন। তোমার বাসায় সবাই মিস ভালো আছে? জি মিস, আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তোমার সবাই। মিস প্রথমে মিস আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপনার এত মূল্যবান সময় খরচ করে আজকে প্লেক্সাসের ডাকে সাড়া দিয়েছেন এবং তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মাঝে হাজির হয়েছেন মিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস সবকিছু। তো মিস আমি প্রথমে শুরু করতে চাচ্ছি এই যে মিস আমরা তো বর্তমানে কি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা এই করোনাকালীন সময় আমাদের পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছে। আমরা একসময় যেভাবে জীবনযাপন করতে পারতাম অথবা আমরা একসময় যেভাবে রুটিন লাইফ ফলো করতে পারতাম আমরা হয়তো কিছু সীমাবদ্ধতার কারণে বর্তমানে সেই রুটিন লাইফটা ফলো করতে পারছি না। তো মিস আপনি বিগত জীবনে যেভাবে আপনার বিগত সময় যেভাবে জীবনযাপন করতেন এবং করোনাকালীন সময় আপনি যেভাবে জীবনযাপন করছেন, তো মিস এই দুটো সময়ের মধ্যে আপনি কি কি ব্যবধান লক্ষ্য করতে পেরেছেন যদি মিস আমার তরুণ প্রজন্মকে একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আরশাদ। ব্যবধান তো আসলে তৈরি হয়েছেই। আমাদের সার্বক্ষণিক বাহিরে থেকে কাজ করতে হতো। আমাদের এখন প্রধান যে পরিবর্তন হচ্ছে আমাদের ঘরে থেকেই নিজেদেরকে একটু পরিবর্তন করে নতুন পরিস্থিতির সাথে সাবধানে থেকে সব ধরনের সচেতনতা অবলম্বন করে নিজের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রেখে সব ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে হচ্ছে। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এবং আশেপাশে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের থাকতে হচ্ছে, কিন্তু কর্মকাণ্ড যেগুলো আমাদের সাথে সবসময় থাকে সেগুলো নিয়ে তো আমাদের চলতে হবে। জি মিস, অবশ্যই আমাদের সচেতনতায় পারে আমাদেরকে এখন সুস্থ রাখতে। তো মিস আমি সামনে আগাচ্ছি অনুষ্ঠানে। মিস আপনি তো বর্তমানে বাংলাদেশে একটি নামকরা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন। তো মিস এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আপনার সাথে আপনার ছাত্রছাত্রীদের সম্পর্ক এবং সেখানে লেখাপড়ার মান এবং সেখানে লেখাপড়ার পরিবেশ থেকে শুরু করে মিস আপনার সবকিছু এবং আপনার মূল কথা হচ্ছে মিস আপনার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন মিস, যদি আমাদের তরুণ প্রজন্মকে জানাবেন। আচ্ছা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য কোর্স যেটি আমি পাঠদান করাই, এটি 2018 সালে শুরু হয়। তুমি জেনে থাকবে বাংলাদেশ সরকার এটা নির্ধারণ করে দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থী সে 100 মার্কসের 3 ক্রেডিট একটি বাংলা কোর্স সম্পাদন করবে। 2018 সালে সেপ্টেম্বরে আমি ব্র্যাকে যোগদান করি এবং এত বিশাল একটা প্ল্যাটফর্মে কাজ করার সৌভাগ্য আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং আমি যেখানে কাজ করছি আমাদের যে সাভার আরএস ক্যাম্পাস, এটা বাংলাদেশের অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যতিক্রম এবং নতুন একটি সংযোজন আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এবং এখানে যেটা হয় ছেলেমেয়েরা 3 মাসের একটি সেমিস্টার সম্পন্ন করে, তারা বিভিন্ন ধরনের ক্লাবের সাথে যুক্ত থাকে। 4টি কোর্স তারা এখানে করে এবং তুমি শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবে যে আমাদের শিক্ষার্থীদের সকালবেলার প্রথম তাদের কর্মকাণ্ড শুরু হয় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এবং সারাদিন তাদের বিভিন্ন ক্লাসের পাশাপাশি আমাদের যে চমৎকার প্রকৃতি আছে এটার মধ্য থেকে তারা একাত্মতা বোধ তাদের তৈরি হয় প্রকৃতির সাথে। এবং আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের কোর্সে আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশপ্রেম, আমাদের ভাষা, সাহিত্য, প্রকৃতি, মানুষ সবকিছুর সাথে ছেলেমেয়েদের একটা আত্মিক বন্ধন যেন আমরা তৈরি করতে পারি। অসাধারণ মিস, আমার খুবই ভালো লাগছে মিস আপনি যে আপনার বর্তমান পেশা জীবনে খুব খুশি আছেন, আপনাকে দেখে বোঝা যাচ্ছে মিস। তো মিস আপনি যে এই মুহূর্তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, মিস এই বিশ্ববিদ্যালয়ে আপনার কোন জিনিসটা অথবা কোন ব্যাপারটা মিস আপনার সবচেয়ে বেশি টানে, অর্থাৎ আপনি খুব বেশি পছন্দ করেন এই বিশ্ববিদ্যালয়ের কোন জিনিসটা? ধন্যবাদ। যেটা হচ্ছে আরশাদ, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি, কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ধরনটা এত চমৎকার, এত আধুনিক, এত আনন্দদায়ক, যেটা আসলে
শ্রেণীকক্ষে গেলে একজন শিক্ষার্থীর যে ধারণাটা থাকে, হ্যাঁ, পূর্ববর্তী তার যে ধারণাটা থাকে, এবং সে যখন শ্রেণীকক্ষ থেকে ক্লাসটা শেষ করে বের হয়, তার ব্যাপক চিন্তা ভাবনার একটা পার্থক্য থাকে। আমাদের আরএসসি যেটা হয় 85 মিনিটের একটা ক্লাস, এটা দারুণ একটা ব্যাপার। সাধারণত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50 মিনিট 60 মিনিট সাধারণত এই ধরনের ক্লাস করে থাকি, এবং এই যে 85 মিনিটের ক্লাস আমাদের শ্রেণী কার্যক্রমগুলো এত চমৎকার ভাবে উপস্থাপন করা হয়, এবং আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ সবকিছু মিলে খুব আনন্দদায়ক একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রকৃতি এবং সাহিত্যকে মানুষের সাথে একাকার করে নেওয়ার একটা প্রচেষ্টা আমাদের থাকে। অসাধারণ মিস, অসাধারণ, খুবই ভালো লাগছে মিস জিনিসটা। তো মিস আপনি তো এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে মিস আপনি আমাদের স্কলার স্কুল কলেজের শিক্ষক ছিলেন, এবং সেখানে তো মিস আপনার শিক্ষকতা মিস বেশ কয়েকদিন ধরে চলেছে মিস, আমরা ছিলাম আপনাদের সাথে, আপনি আমাদের সাথে ছিলেন মিস, আমরা খুব ভালো ছিলাম। তো মিস আপনি স্কলার স্কুল এন্ড কলেজ সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন? স্কলার্স আমার ভালোবাসার অন্যতম জায়গা। আনুষ্ঠানিক আমার পেশাগত জায়গাটা শুরু হয়েছে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ দিয়ে, এবং আরশাদকে আমি নবম শ্রেণীতে সম্ভবত প্রথম পেয়েছিলাম। আজকে সেই আরশাদ এত বড় হয়ে গেছে, ভাবতে অনেক ভালো লাগছে। আর তখন আসলে আমি সবেমাত্র নতুন যোগদান করেছি। চিন্তা ভাবনার যে জায়গাগুলো ছিল, পেশাগত জায়গা তো আসলে মানুষ অনেক কিছু ভেবে চাকরি জীবনে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার পরে সে দেখে বাস্তবতা আসলে অনেক সময় অনেক অন্যরকম হয়, এবং এইগুলো আসলে পেশাগত প্রতিষ্ঠানে যুক্ত না হলে বোঝা যায় না। হ্যাঁ, আমাদের শিক্ষাগত যে পাঠ্যক্রমটা থাকে সেটা আসলে এক ধরনের থাকে, কিন্তু পেশাগত জায়গাটার মধ্য দিয়ে আমরা আরেক ধরনের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হই, এবং স্কলার্স আমাকে আসলে ওই জায়গাটাই তৈরি করে দিয়েছিল। আমার যে অভিজ্ঞতার জায়গাটা আমি অনেক সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি। এবং আশাদ, তোমার নিশ্চয়ই মনে আছে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করেছি। তো এগুলো কিন্তু আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। তোমাদের সাথে যে বাৎসরিক প্রোগ্রাম গুলো করা, গানের জায়গাগুলো, নাটক, সব খুব চমৎকার কিছু সময় আমরা কাটিয়েছি শ্রেণীকক্ষের বাহিরে। এবং ব্র্যাকের সাথে স্কলার্সের এই একটা জায়গায় আমি খুব মিল পেয়েছি, এই যে শিক্ষার্থীদেরকে সাথে আপন করে নেওয়া, নিজের পরিবারের সদস্য মনে করা, এটা কিন্তু আসলে স্কলার্স থেকে আমি শিখতে পেরেছি। তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল যে স্কলার্সের মতো এত বড় একটা জায়গায় আমি আমার প্রথম কর্মজীবন শুরু করতে পেরেছিলাম। মিস আমরা স্কলার্সে যারা আছি মিস তারা সবাই আপনাকে অনেক বেশি পছন্দ করি, এবং আজকে স্কলার্স অনেকে আজকে আপনি লাইভটি দেখছে, তারা আপনাকে অনেকদিন পরে দেখছে, তো সবাই খুব খুব খুশি আজকে আপনাকে দেখতে পারি এখানে। তো মিস আপনি তো মিস প্রথমে স্কলার স্কুল কলেজে শিক্ষকতা করেছেন, এবং তারপরে মিস আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তো মিস আপনি যখন ছোট ছিলেন মিস আপনার ছোটবেলা থেকে মিস ইচ্ছে ছিল যে আপনি বড় হয়ে শিক্ষকতা করবেন? ছোটবেলা বলতে প্রাথমিক স্কুলে থাকতে ও ধরনের কোনো স্বপ্ন ছিল না। মজার ব্যাপার হচ্ছে যখন চটপটিওয়ালা দেখতাম মনে হতো যে এরকম একটা চটপটির দোকান থাকলে ভালো হতো, আইসক্রিমওয়ালা দেখলে মনে হতো এরকম একটা আইসক্রিমের বক্স থাকলে ভালো হতো। মানে এই ধরনের কিছু কল্পনা কাজ করতো ছোটবেলায়, হ্যাঁ, যে আমাকে খেতে চকলেট খেতে এত বারণ করা হচ্ছে, আইসক্রিম খেতে এত বারণ করা হচ্ছে, আমার নিজের যদি এরকম একটা দোকান থাকতো খুব ভালো হতো আর কি। মানে এ ধরনের কিছু শৈশবের যে কল্পনাগুলো থাকে আর কি। আর যেটা হয়, আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন আমি স্কাউটিং এর সাথে যুক্ত হই, এবং তখন থেকেই দেশপ্রেম, দেশের মানুষকে ভালোবাসা, এই জায়গাটা আমার শিক্ষকরা আমার ভিতরে তৈরি করে দিয়েছিলেন। এবং যখন আমি মাধ্যমিকে অবতীর্ণ হই, আমার মাধ্যমিক শিক্ষক মিলন কান্তি দাস স্যারের অনুপ্রেরণা এবং তার চমৎকার বাচনভঙ্গি, ব্যক্তিত্ব সবকিছু মিলে আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে বাংলা সাহিত্যে পড়ার জন্য। এবং এরপরে যখন আমি কলেজে উঠলাম, আমার কলেজের বাংলা শিক্ষক শেখ মোহাম্মদ সাদেক স্যারও আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে, বাংলার প্রতি ভালোবাসা আমার আরো বেশি গভীরতম হয়েছে। এবং এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দুটো ইউনিটে, বি এবং জি দুটো ইউনিটে আমি ভর্তির সুযোগ পেয়েছিলাম, সেখান থেকে আমি আমার ইচ্ছা ছিল আমি সাহিত্যে পড়বো, এরপরে আমি বাংলা ভাষা ও সাহিত্যে ভর্তি হই। তো তখন আমার শিক্ষকদের দেখার পরে মনে হতো যে তারা তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে বাচনভঙ্গি, তাদের যে কথা বলা, মানে মনে হতো যেটা আসলে একটা স্বপ্ন, মানে এরা আসলে বাস্তব জীবনের কেউ না, মানে এরকম। তখন খুব ভালো লাগতো। এবং ক্লাস করতে করতে আমাদের যেটা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 150 জন অনেক বড় একটা রুমে ক্লাস করতাম। তো যার জন্য সকালবেলা থেকে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, হ্যাঁ, যে কে সামনে বসবো, মানে এরকম একটা আমাদের একদম ফার্স্ট ইয়ার থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত করতে হয়েছে। তো তখন শিক্ষকদের দেখার পরে একটা অনুভূতি তৈরি হতো যে হ্যাঁ, আমি যদি কোন একটা বিশ্ববিদ্যালয়ে ওই জায়গাটা স্যারের মতো গিয়ে দাঁড়াতে পারতাম, তখন ওরকম একটা স্বপ্ন তৈরি হয়েছিল।
আচ্ছা, শুনে খুবই ভালো লাগছে মিস জিনিসটা। তো মিস আপনি তো ঢাকা বোর্ডের এসএসসি এবং এইচএসসি একজন একজন এক্সামিনার ছিলেন, এবং এই করোনাকালীন সময় মিস আমরা দেখতে পাই, আমি নিজে একজন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম, এবং এছাড়া আমাদের কিছু ছোট ভাই বোনেরা আছে যারা এসএসসি ক্যান্ডিডেট। এই করোনাকালীন সময় মিস আমাদের এসএসসি এবং এইচএসসি ক্যান্ডিডেটদের যাদের পড়ালেখা সেখানে ঘাটতি দেখা দিয়েছে। তো মিস আমাদের এসএসসি এবং এইচএসসি ক্যান্ডিডেট যে শিক্ষার্থীরা তারা এই ঘাটতিটা পূরণ করার জন্য কি কি করতে পারে, তাদের জন্য যদি আপনার কোনো মিস উপদেশ থাকে। আসলে আমরা এমন একটা সময়ে মধ্য দিয়ে যাচ্ছি, আসলে এই অভিজ্ঞতা সবার জন্য অনেক নতুন। আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি তার থেকে তুমি তোমার বয়সের জায়গা থেকে চিন্তা তোমার জন্য আরো কঠিন একটা ব্যাপার। আবার তোমার থেকে যে আরো ছোট একজন মাধ্যমিক পরীক্ষার্থী তার জন্য আরো কঠিন, কারণ এত কম বয়সে মানসিক এত প্রেশার নেওয়া, আশেপাশে এত নেতিবাচক ঘটনা দেখা, এটা কিন্তু একটা ছেলেমেয়ের মনে ব্যাপক কঠিন একটা অবস্থার সৃষ্টি করে। আমরা যতই বলি যে হ্যাঁ তোমরা লেখাপড়া করো, তোমরা লেখাপড়া করো, কিন্তু আসলে বিষয়গুলো তো এত সহজ না। আমি সারাদিন যখন আমার আশেপাশে এত নেতিবাচক খবর দেখছি, সেটার মধ্যে আসলে নিজেকে ধরে রেখে পড়ার জন্য মানসিক প্রস্তুতিটা তৈরি করা আসলে খুব কঠিন একটা ব্যাপার। আর পড়া তো আসলে একটা ধ্যানের মতো, হ্যাঁ, একটা ভালো লাগার একটা জায়গা। হয়তোবা আমাদের কিছু কিছু জায়গায় অবস্থাগুলো এমন তৈরি হয়ে গেছে যে জোর করে আমাদেরকে পাঠদান করতে হয় বা করাতে হয়, তো তখন তো আনন্দের কোনো যোগটা থাকে না। আর যে শিক্ষা ব্যবস্থায় আনন্দের জায়গাটার ঘাটতি থাকে, সেই শিক্ষাটা আসলে পরবর্তী জীবনে গিয়ে খুব বেশি দেশ কিংবা ওই ব্যক্তির কাজে প্রয়োগ হয় না। অনেকে হয়তো অনেক কিছু বলবে, তো আমার প্রথম যে আহ, জায়গাটা আমি মনে করি যে সেই যে শিক্ষার্থী তার নিজের সুস্থ থাকাটা, মানসিক শারীরিক এবং তার পারিবারিক সুস্থতা ঠিক থাকার পরে হচ্ছে সে পড়ার জন্য তার যে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করার পরে সে তার পাঠদান প্রক্রিয়ায় যেতে পারে। কিন্তু এরকম হয় যে সে মানসিকভাবে সুস্থ না কিংবা শারীরিক কোনো সমস্যা আছে বা তার পরিবারের কি অসুস্থ থাকে, তখন তো আসলে ওই মুহূর্তে আমরা যতই তাকে বলি পড়ার ওই পরিবেশটা তো আসলে থাকে না। আর এটা আসলে আমাদের একটা জায়গা তৈরি হয়ে গেছে, আমরা যত কিছুই বলি স্বীকার আসলে আমাদের করতেই হবে যে যেহেতু আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীদের লেখাপড়ার সে আনন্দের জায়গাটা তারা পায় না, যার জন্য তারা শুধু ফলাফল সর্বস্ব জায়গা থেকে নিজেদেরকে তৈরি করে যে হ্যাঁ আমাকে শুধু একটা ভালো ফলাফল নিতে হবে, সেটা পরীক্ষার আগের দিন করে হোক বা যেভাবে হোক। তো এই যে জায়গাগুলো থেকে আসলে যদি আমরা বের হয়ে আসতে পারি যে আসলে ভালোবেসে পড়ার জায়গাটা নিজের ভিতরে আত্মস্থ করতে পারি, সেটা শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকে মিলে ওই জায়গাটা আসলে আরো বেশি আমাদের কাজ করতে হবে। এবং আশা তুমি আমার ক্লাসও করেছো, আমরা সবসময় চেষ্টা করি খুব হাসি খুশি আনন্দ কথা গল্প এই বিষয়গুলোর মধ্য দিয়ে একটা পাঠদান করার, যে ক্লাসটাকে যেন খুব ফর্মাল ক্লাস মনে না হয়। এবং এটা আমি আমার বিশ্ববিদ্যালয়ে বলি যে একটা আমাদের ধারণা থাকে যে শিক্ষকরা হাসবে না কিংবা খুব ভাব গাম্ভীর্যময় হবে, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা সব ক্ষেত্রে আসলে ঠিক না। কারণ একজন শিক্ষার্থীকে যদি আমি তার সেই আন্তরিক পরিবেশটা দিতে না পারি, তখন সেও তো আসলে সেই আন্তরিকতার জায়গাটা সে খুঁজে পাবে না তার শ্রেণীকক্ষে। তো যার জন্য আমাদেরও কিন্তু আসলে অনেক দায়িত্ব আছে। আমরা ছেলেমেয়েদেরকে বলি যে হ্যাঁ তোমরা কেন পড়ছো না, তোমার পরীক্ষা হয়তো বা সামনে, যেমন তুমি হয়তো এখন জানো যে তোমার আহ ব্যাপারটা কি হয়েছে যে পরীক্ষা হচ্ছে না বা হবে না বা আমার ফলাফল প্রকাশিত হয়েছে, তো তুমি কিন্তু কিছুদিন আগেও জানতে না যে আসলে তোমার ফলাফলের ব্যাপারটা কি হবে, পরীক্ষা হবে কি হবে না। তো ও ধরনের কিন্তু একটা মানসিক দ্বিধা দ্বন্দ্বময় অবস্থায় থেকে আসলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন। অনেক কিছু আসলে মুখে বলা যায়, কিন্তু ব্যক্তি আসলে জীবনে ওটার সম্মুখীন যে হয় যারা তার জন্য অভিজ্ঞতা অনেক করে তারা কঠিন। বোঝে আসলে হ্যাঁ আসলে কি হ্যাঁ শুরু হ্যাঁ। করতে চাই। এবং আমার যেটা হয়েছে আমার অনেক শিক্ষার্থীরা যারা মানসিক অনেক সমস্যার মধ্য দিয়ে যাদেরকে সেমিস্টার পার করতে হয়েছে, তার হয়তোবা বাসায় কেউ একজন অসুস্থ, তাকে হসপিটালে থাকতে হয়েছে, তো ওই অবস্থায় যখন সে সেমিস্টার কন্টিনিউ করেছে তার জন্য কিন্তু খুব বিশাল একটা মানসিক একটা প্রেশার তার ছিলই অন্যান্য প্রেশারের সাথে। তো তখন যদি আমি তাকে আরো বেশি প্রেশার দিই, তো তার জন্য কিন্তু ব্যাপারটা আরো বেশি খারাপ হবে। তো যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে, যেটা আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় সবসময় বলে যে সমানুভূতির যে ব্যাপারটা, যে আমরা যেন শিক্ষক হিসাবে যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আরো বেশি ভালোবাসা সমানুভূতি যতটুকু করা সম্ভব আমরা সেটা সবসময় চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মিস আপনার কথাগুলোর জন্য। মিস আপনি তো একজন শিক্ষক, আপনি স্কলার স্কুল কলেজে অনেকদিন শিক্ষকতা করেছেন এবং ব্র্যাকেও 2018 থেকে শিক্ষকতা করছেন। মিস আপনার অনেক প্রিয় ছাত্রছাত্রী আছেন, সবাই আপনাকে শিক্ষক হিসেবে জানে, কিন্তু আপনারা হয়তো সেটা জানেন না যে আমাদের মিস একজন অভিনেতা। তো মিস আপনি এই শিক্ষকতার পাশাপাশি আপনি অভিনয়কে কিভাবে চুজ করে নিলেন, যদি আপনি একটু বলতেন, তরুণ সমাজকে যদি বলতেন। আচ্ছা, শিক্ষকতার
একটা জায়গা আমার কাছে যেটা সব থেকে বেশি আমাকে আলোড়িত করে সেটা হচ্ছে একটা দায়বদ্ধতার জায়গা। ভালো লাগা তো আছেই, আমি মনে করি দেশ এবং দেশের জন্য আমার একটা দায়বদ্ধতা আছে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একদম সরাসরি এভাবেই বলি যে আমরা যেহেতু স্কলারশিপে পড়েছি, অনার্সের জন্য আমি রেজাল্টের জন্য স্কলারশিপ পেয়েছি, এমফিল এর জন্য পেয়েছি। তো আমি মনে করি জনগণের প্রতি আমার একটা বিশাল দায়বদ্ধতার জায়গা আছে, যেটা শিক্ষকতার জায়গা থেকে আমি চেষ্টা করতে পারি সেই জায়গাটা পূরণ করার জন্য। এবং অভিনয় হচ্ছে থিয়েটার, আমি যেটার সাথে সংযুক্ত আছি, মূলত আমি একজন থিয়েটার কর্মী। আর এর বাইরে হয়তো বা আমার কাজ করা হয় টিভিতেও। তো এই যে আমাদের থিয়েটারের জায়গাটা, যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা, এটা আমরা থিয়েটার কর্মী হিসাবে খুব বেশি অনুভব করি। এবং এই করোনার মধ্যেও কিন্তু আমরা অনেক ধরনের কাজ, যেটা বাসায় বসে আমাদের যেভাবে সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেভাবে যুক্ত থেকে বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের কাজগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, জনগণকে মানসিকভাবে সুস্থ এবং তারা যেন আমাদের সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকে এবং এই করোনার যে সময়টা আমরা পাড়ি দিচ্ছি সে সময় যেন সে নিজে সচেতন থাকে। তো এই ধরনের অনেক ধরনের কাজই আসলে আমাদেরকে করতে হয়। আর অভিনয় শিল্পী মানে যে শুধু আমি একটা ভালো জায়গা পাবো, বিখ্যাত হবো, এটার জন্য হবো, এটা আসলে আমার মনে হয় না কোনো শিল্পী এটা চিন্তা করে কাজ করে। সবসময় শিল্পীর ভিতরে একটা তাগিদ থাকে, একটা ভালো লাগার জায়গা থাকে, একটা দায়বদ্ধতা থাকে, যে তার নিজের সর্বোচ্চ উজাড় করে তার শিল্পাঙ্গনে দিতে চায়। তো সব শিল্পীদের মতো সেটা আমিও সবসময়টা করি, যে এমন কিছু করার যে আমার কাজটা দেখে যেন আমার সামনে যে শ্রোতা বা যে দর্শক থাকবে তার ভিতরে যেন একটা নতুন একটা অনুভূতি তৈরি হয়, তার চিন্তা ভাবনাটাকে যেন নাড়িয়ে দেয়। যেমন আমি অনেক সময় তোমাদের ক্লাসে অনেক কথা বলতাম, গল্প বলতাম, যে যে গল্পগুলো তোমাদের ভিতরে একটা নতুন অনুভূতি তৈরি করতো, যে আসলে কি বিষয়টা এরকম। তো এভাবে যদি জায়গাগুলো আসলে আমরা চিন্তা ভাবনার জায়গাটা নাড়িয়ে দিতে না পারি, তো তখন তো আসলে আমাদের উন্নতির জায়গাটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু আসলে আরো বেশি উন্নতির জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমরা সাধারণত অনেকভাবে বলে থাকি যে হ্যাঁ আমাদের দেশের এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, হ্যাঁ সবকিছু হয়তো বা আমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বা বিভিন্ন কারণে হতে পারছে না, কিন্তু তোমার আমার যে দায়িত্ব আসলে সেটা আমরা কতটুকু পালন করছি। আমি হয়তো বা আমার জায়গা থেকে যেটুকু পারবো আমি সেটুকু চেষ্টা করছি। মানে এই প্রয়াসটা আসলে আমাদের ভিতরে সবসময় বেশি কাজ করে। অসংখ্য ধন্যবাদ মিস আপনাকে। মিস এখানে মিস একটি প্রশ্ন রয়েছে, মিস কমেন্ট আমরা কিছু কমেন্ট নিয়ে নিই। মিস এখানে আফসানা বাসার মারিয়া প্রশ্ন করেছে, মিস ইন ইউর অপিনিয়ন হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ টিচিং? শিক্ষার্থীদের ভালোবাসা এবং শিক্ষার্থীদের যে ফেস গুলো যখন আমি দেখি, ধরো কোনো কারণে আমি অসুস্থ আছি, আমার মনে হচ্ছে যে আজকে আসলে আমার পক্ষে শ্রেণীকক্ষে গিয়ে পাঠদান করা সম্ভব না, এটা সত্যি একটা ঐশ্বরিক একটা ব্যাপার। আমি যখন শ্রেণীকক্ষে প্রবেশ করি এবং যখন আমি আমার প্রিয় শিক্ষার্থীদের হাসি খুশি মুখগুলো দেখি, তাদের সাথে কথা বলি, আমার মনে হয় যে একদম ভিতর থেকে একটা শান্তি আমি এটা অনুভব করছি। মানে এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার, এটা অন্য কোনো আমার মনে হয় জায়গায় এই আনন্দটা আসলে পাওয়া যায় না। মিস এখানে নাইসা তাবাসসুম শক্তি প্রশ্ন করেছে, মিস লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ফার্স্ট স্টেপ কি? অনেকে আসলে অনেক ধরনের কথা তো তার জীবনে মানুষ বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব বড় বড় স্বপ্ন দেখা উচিত আগে, এবং এত বড় স্বপ্ন যেটা হচ্ছে আকাশ ছোঁয়া স্বপ্ন। মিস আপনি তো নাটক অভিনয় করেছেন, খুব ভালো অভিনয় করেন মিস। আপনি বললেন যে আপনি টিভিতেও মাঝে মধ্যে কাজ করেছেন। মিস আপনার একটি নাটক আছে, নাটকটির নাম ফান ফ্যাক্টরি ট্যুর। তো এই নাটকটি সম্পর্কে, নাটকের ভিতরে সম্পর্কে এবং তার যে শুটিং এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে মিস আমাদের তরুণ সমাজকে কিছু বলেন। আচ্ছা, এই নাটকটার যখন শুটিং চলে তখন হচ্ছে এটার নাম ওটা ছিল, কিন্তু এখন হচ্ছে এটা এটিএন এ চলছে আনন্দ ভ্রমণ নামে, একটা ধারাবাহিক একটা নাটক। আমি ওখানে আসলে অতিথি চরিত্রে ছিলাম। যেটা হয় যে আমরা তো আসলে যেহেতু আমি একজন ফুল টাইম শিক্ষক, আমার জন্য আসলে সব ক্ষেত্রে পুরোপুরি ভাবে সময় দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো যার জন্য আমি চেষ্টা করি আমার সময় অনুযায়ী যেভাবে আমি টাইমিংটা মিলে সেভাবে করার। আর আনন্দ ভ্রমণের যে আমাদের ধারাবাহিক নাটকটা চলছে, আমার মনে হয় দর্শকরা যদি দেখে খুবই আনন্দ পাবে। অসাধারণ কাহিনী আছে, আমি বলতে চাচ্ছি না, এটিএন বাংলা এটা দেখাচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং সৈয়দ শাকিল ভাই এটার পরিচালক, এবং আমাদের সব বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা ওখানে আছে। দর্শক খুবই আনন্দিত বোধ করবে ধারাবাহিকটা দেখলে।
দর্শক আপনারা সবাই অবশ্যই এটিএন বাংলায় আপনি সেই সুন্দর ধারাবাহিক আনন্দ ভবন থেকে উপভোগ করবেন। তো মিস আপনি একটু নাটকের ব্যাপারে বললেন। তো মিস আপনি যে শিক্ষকতার পাশাপাশি অভিনয়ে এসেছেন মিস, এই যে আপনি অভিনয়গুলো করছেন, এই অভিনয়ের পিছনে মিস আপনার পরিবারের সমর্থন কতটুকু ছিল? অর্থাৎ তারা কি আপনাকে সাপোর্ট করেছিল কিনা সেই অনুযায়ী মিস যদি বলতেন? আসলে হয় আরশাদ, আমাদের পরিবারগুলো তো তাদের চিন্তা ভাবনার জায়গাগুলো একটু অন্যরকম। তাদের ধারণা শুধু লেখাপড়ার মধ্য দিয়ে হয়তোবা আমরা খুব ভালো হতে পারবো, ভালো থাকতে পারবো, অন্য কিছু করলে হয়তোবা আমাদের সময়টা নষ্ট হচ্ছে কিংবা আমাদের লেখাপড়া নষ্ট হবে। আমি একটা ঘটনা একটু বলতে চাই। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম। তো এরকম হয়েছে, আমি বই নিয়ে এসেছি, আমার পাঠ্য বইয়ের ভিতরে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইটা লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম ওই দিনই নিয়ে এসে। তো মা বুঝতে পেরেছে যে আমার মেয়ে তো এত লক্ষ্মী না, স্কুল থেকে এসে সাথে সাথে পড়তে বসে যাবে। তো কোনো কারণে সে বুঝতে পেরেছে যে এটা আসলে আমার পাঠ্য বই না। এবং এটা যখন বাসার সবাই জানলো, শাস্তি স্বরূপ হচ্ছে আমাকে বলা হলো যে আমি যেন সদস্য না থাকি, বইটা যেন ফেরত দিয়ে আসি, যেহেতু আমার বৃত্তি পরীক্ষা থাকবে, এটা আমার জন্য খারাপ হবে। আমি খুব কষ্ট নিয়ে সারা রাত না ঘুমিয়ে খুব কান্নাকাটি করে সকালে বইটা জমা দিয়ে এসেছি। কিন্তু ওই বিষয়টা আমার মনের উপরে এত প্রভাব ফেলেছে যে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা বা যদি আমি 4 ঘন্টা যদি আমার সময় ব্যয় হতো বইটা পড়তে, আসলে কিন্তু খুব ক্ষতি আমার লেখাপড়ায় হতো না। কিন্তু হয়তো বা আমি তখন পারিনি আমার পরিবার পরিজনকে বোঝাতে যে আসলে এটা খুব বেশি ক্ষতি তো হবেই না, বরং এখন আমি বুঝি যে নিজে আসলে নিজেকে কতটুকু মূল্যায়নটা করতে পারবো। তারপরও আমি যখন কোথাও যাই, আমার সাংস্কৃতিক অঙ্গনের জন্য কিন্তু যেটা হয় যে সবাই একটু নোটিশ আমাকে করতে পারে। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু আসলে আমি সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত ছিলাম বলে কিন্তু আসলে সম্ভব হয়েছে। তো পরিবারের যে ধারণাটা যে তুমি শুধু লেখাপড়া করবে, বৃত্তি পাবে, ভালো ফলাফল করবে, এটাই তাদের একটা চিন্তা ভাবনার ধারণা তাদের থাকে। এই যে আমি আমার স্কাউটিং এর কথা বলেছি, আমি গার্লস স্কুলে পড়েছি। তো গার্লস স্কুলে পড়ার জন্য যেটা হয়েছে, আমাদের মানে যখন 16 ডিসেম্বর হতো, 26শে মার্চ হতো, আমাদের নাটক করতে হতো। এবং যেটা হতো, নাটক করার জন্য মেল পার্সন পাওয়া যেত না। হ্যাঁ, এবং যেহেতু আমি ছোটবেলা থেকেই দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছিলাম, তো স্যার বলতেন যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি হচ্ছে এই মেল পার্সনের পার্ট গুলো চরিত্রের জন্য থাকো। এবং আমি খুব ভালো আনন্দে মানে লুঙ্গি টুঙ্গি পরে পাঞ্জাবি পরে এই পার্ট গুলো করতে পারতাম। এবং একটা সময় আমার খুব আনন্দ লাগতো যে হ্যাঁ আসলে তো আমি পারছি। মানে ওখানে কিন্তু আমার আসলে আমার ওই ধরনের কোনো ট্রেনিং বা ওরকম কিছুই ছিল না। স্যার শুধু বুঝিয়ে দিতেন তুমি এটা এটা করবে, তুমি একজন রাজাকার, তুমি এটা এটা করবে, তুমি একজন মুক্তিযোদ্ধা, তুমি এটা এটা করবে, এভাবে মানে যেটা হয় আর কি স্কুলগুলোতে। তো ওভাবেই আমার 6-7-এ শুরু হয়েছে স্কুলের থিয়েটারের মধ্য দিয়ে। এরপরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন ভাবে যে থিয়েটারের সাথে পথ চলা, যে পঠন পাঠন, যে ব্যবহারিক যে জায়গাগুলো, ওই জায়গাটা আমার ভিতরে আরো সুন্দর করে একটা স্বপ্নের জায়গা তৈরি করে দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে লেখাপড়াটা তো সবাই করছে, সেটার সাথে তো আমি যুক্ত আছি, তো এটার বাইরে গিয়ে যদি আমি আরেকটু কিছু করতে পারি দেশের জন্য। এবং আমি যখন দেখছি যে আমি যখন একটা প্রোগ্রাম করছি, একটা নাটক করছি পহেলা বৈশাখের, আমি খুব ভালো সাড়া পাচ্ছি মানে আমার কাজটা নিয়ে, এই বিষয়গুলো আমাকে আরেকটু আলোড়িত করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা কাজ করে দেখি তো, আচ্ছা তাহলে আমি বাংলা বিভাগে আরেকটা কাজ করে দেখি তো। মানে এরকম করে করে আসলে আগানো হয়েছে। একটা সময় যেটা হয়েছে, আমি নাট্য নির্দেশক হিসাবেও কাজ করার সুযোগ আমার হয়েছে 2015 সালে। তো ওই জায়গাগুলোতে আমি দেখছি যে না, আমি তো আসলে পারছি, আমার একটু একটু করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আর পরিবারের জায়গাটা যদি বলি, তারা তো আসলে কখনোই এখন পর্যন্ত তাদের পছন্দের জায়গায় হয়তো আমি পৌঁছাতে পারিনি, কিংবা তাদের জায়গা থেকে হয়তো বা আমি এখনো সফল হতে পারিনি। কিন্তু আমি মনে করি জীবনটা যেহেতু আমার, জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে আমার স্বপ্ন, আমার পরিকল্পনা, আমার জায়গা থেকে আমি এগিয়ে নিয়ে যাব। নিজের জীবনে নিজের সুখী হওয়াটা খুবই প্রয়োজন। তো মিস আপনার কথাবার্তা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আপনার এই অভিনয়ের পিছনে আপনার পরিবারের তেমন একটা হাত নেই, অর্থাৎ তাদের তেমন একটা সমর্থন ছিল না। তো মিস আপনি যে এই আপনি অভিনয় করেছেন, তো এই অভিনয় করার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। তো মিস আপনি এই বাধাগুলো কিভাবে অতিক্রম করেছেন? বাধাগুলো অতিক্রম বলতে, ধরো আমি তোকে একটা ঘটনা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মহুয়া সুন্দরী যাত্রাপালায় আমাদের যেটা হয় পহেলা বৈশাখে, ওখানে আমি অভিনয় করেছিলাম।
এবং ওখানে আমাকে একই সাথে নাচ গান অভিনয় 3 ঘন্টা 2.5 ঘন্টা একই সাথে পারফর্ম করতে হয়েছিল। প্রথম আলোতে খুব বড় করে একটা জায়গায় যখন সংবাদটা প্রকাশিত হলো, আমি আমার পরিবারকে যখন জানালাম যে হ্যাঁ বাবা বিষয়টা এরকম বা মা বিষয়টা এরকম, তোমরা পত্রিকাটা একটু সংগ্রহ করে একটু দেখো। হ্যাঁ, তারা আসলে ওই প্রয়োজনটা মনে করেনি যে হ্যাঁ আসলে নিউজটা সংগ্রহ করা দরকার। হ্যাঁ, তো ওরকম যে কোথাও হয়তো বা খুব কষ্ট পেয়েছি, কোথাও হয়তো বা খুব কান্নাকাটি করেছি, কিন্তু আবার হয়তো বা দিন শেষে একটু একটু স্বপ্ন দেখেছি, আচ্ছা আমি তাহলে এখন পারছি না, আমি আরেকটু চেষ্টা করে দেখি, বা এখন আমি বাধা পাচ্ছি, এখন তুমি আমাকে যেতে দিতে চাচ্ছ না, বা হয়তো বা আহ যেটা আমরা বলি আর কি সামাজিক বেড়াজালে বন্দি করার চেষ্টা করছো, আমি যখন সুযোগ পাবো আমি আমার মতো করে আমি এগিয়ে যাবো। মিস আপনি আপনার জীবনে সাকসেসফুল হয়েছেন সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। মিস আমি কমেন্ট থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। মিস নাইসা তাবাসসুম শুক্তি আবার কমেন্ট করেছি, মিস লাইফে এতগুলো প্রফেশন কিভাবে পারফেক্টলি মেইনটেইন করেন? মিস এটা মিস আমারও প্রশ্ন, মিস আমি আপনাকে অফ এয়ারে প্রশ্ন করেছিলাম মিস এটা। আসলে ব্যাপারটা ঠিক আপনার পারফেক্টলি না, এটা বললে বললে আসলে ভুল বলা হবে। আমি মনে করি আমার যাত্রা চলছে, আমি কিছু ভালো কাজ করতে চাই, কিছু ভালো কাজ নির্মাণ করে নিজের জায়গা থেকে রেখে যেতে চাই এবং অন্যদের ভালো কাজের সাথে আমি যুক্ত হতে চাই। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, আমি ভীষণ একটা তাগিদ অনুভব করি সাংস্কৃতিক আমাদের সংস্কৃতির যে জায়গাটা আছে এটাকে নিজেকে যুক্ত করার, যতটুকু সম্ভব সময়টা কাজে লাগানো যায় এটার একটা। এবং আমি যেটা করি যেটা আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শিখেছি যে প্রতিদিন সকালে উঠে আমার কাজগুলো টু ডু লিস্টটা তৈরি করা, যে আসলে আমাকে কি কি করতে হবে, এটা আমি আবার পরে যেটা করি এখন হয়তো বা রাতেই লিখে রাখি যে পরের দিন আমাকে কি কি করতে হবে। এবং আমার যে ডেস্ক ক্যালেন্ডার আছে ওখানে পুরোটা তুমি যদি দেখো পুরোটা শুধু দাগানো আর দাগানো, হ্যাঁ এটা হয়েছে এটা হয়নি, এটা করতে হবে এটা করতে হবে, এবং প্রত্যেকটা দিনে দিনে আমার কিছু না কিছু লেখা আছে কি কি কর্মকাণ্ড আমাকে করতে হবে। এবং যেটা একটা ডেস্ক ক্যালেন্ডার থাকে, একটা বড় একটা ক্যালেন্ডার থাকে দেয়ালে, এবং সাথে হচ্ছে সবসময় একটা ছোট্ট একটা প্যাড থাকে এবং মাঝারি একটা প্যাড থাকে। আমি শুধু সারাদিন লিখতে থাকি হ্যাঁ কোন কোন কাজ করা হয়নি, আজকে কোনো প্রোডাক্টিভিটি কোনো কাজ হয়নি, আজকে কিছু করতে পারলাম না। ডায়েরি যেভাবে মানুষ লেখে ওরকম লিখতে থাকে যে আসলে কি করা উচিত আর কি করা হয়নি, এরকম আমি চেষ্টা যতটুকু সম্ভব আর কি একটু করার। এই আপনি অনেক ট্যালেন্টেড একজন মানুষ মিস। মিস এখানে মিস আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেছে আফসানা বাসার মারিয়া। মিস হোয়াটস দ্য বেস্ট লেসন ইউ হ্যাভ এভার টট? আসলে অনেক কিছুই তো শিখেছি, সবাই যে জায়গাটা আমাকে বেশি উপভোগ আমি করি আমার মায়ের কাছ থেকে, আমার যেটা আমি পেয়েছি, মা প্রচুর হাসে প্রচুর হাসে, মানে এই বিষয়টা আমাকে খুব ছোটবেলা থেকে খুব আলোড়িত করে। আমি মানে মাঝে মধ্যে শুধু ভাবতাম যে মানে কিভাবে এত হাসি খুশি থাকা সারাদিন, এত পরিশ্রম করার পরেও এত উচ্ছল থাকা, এত প্রাণবন্ত কিভাবে মানুষ থাকতে পারে, মানে এই বিষয়টা আমাকে, আমার মনে হয় আমার নিজের ক্ষেত্রে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, হয়তোবা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন নেতিবাচক ঘটনার কারণে অনেক সময় এরকম হয় যে আসলে আমরা হাসতে ভুলে যাই, কিংবা হচ্ছে আমরা কাজ করতে করতে অনেক সময় খুব যান্ত্রিক জীবনে ঢুকে যাই, কিন্তু তারপর আমার মনে হয় যতটুকু সম্ভব হাসা উচিত ওকে ভালো। কারণ আমার মনে হয় তুমি যখন আমার একটা হাসি খুশি প্রাণবন্ত মুখ দেখবে তোমার সেটা ভালো লাগবে, এবং সেই হাসিটা হয়তো বা আমার হাসিটা, যেটা আমি চেষ্টা করি সবসময় শ্রেণী কক্ষে ঢুকে আমার যতই মন খারাপ থাকুক ঢুকে খুব সুন্দর করে একটা হাসি দিয়ে ছেলেমেয়েদেরকে আমি সবসময় জিজ্ঞাসা করি যে হ্যাঁ তোমরা কেমন আছো, খেয়েছো কিনা বা কি অবস্থা, যে আমার হাসিটা যেন তাদেরকে ছুঁয়ে যায়। মানে এই জায়গাটা আমার মনে হয় যে করা উচিত আসলে সবার আমাদের। আমি মিস ক্লাস 9 থেকে এখন পর্যন্ত মিস কখনোই আপনাকে হাসি ছাড়া দেখিনি। মিস সৃষ্টিকর্তা আপনাকে সবসময় এভাবে হাসি খুশি রাখুক। তো আচ্ছা মিস ধন্যবাদ আপনি আঙ্কেল। মিস আপনি ঢাকা টাইমসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চান এবং সেটি আপনার স্বপ্ন। মিস আপনার এই স্বপ্নটি সম্পর্কে যদি বিস্তারিত আপনি আমাদের তরুণ সমাজকে বলেন যাতে তারা উৎসাহ পায়। যেটা হচ্ছে যে আসলে কিছু স্বপ্ন থাকে, যেটা হচ্ছে আমার মনে হয় সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোটা আসলে অনেক কঠিন, কিন্তু সেই স্বপ্নগুলোই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, তো আমি যেহেতু মঞ্চ নির্দেশক হিসাবে কাজ করেছি, মঞ্চে নির্দেশনা আমার দেয়া হয়েছে, এখন আমি স্বপ্ন দেখি আমি খুব ভালো সিনেমা আমি বানাবো, মানটা আন্তর্জাতিক মানের হবে, এবং সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি, পঠন পাঠন গবেষণা সেই জায়গায় আমি পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আমার পথ চলাটাকে আমি রাখছি যে আমি যেন ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারি। আর আসলে কাজ তো করাই যায়, কত কাজই তো হচ্ছে, কিন্তু কত কাজ আসলে আমরা মনে রাখছি। হ্যাঁ,
আমার নিশ্চয়ই তোমার ক্ষেত্রে হয়েছে, তুমি যখন তোমার বাবা মার সাথে কথা বলবে তারা তাদের কিছু সিনেমার নাম বলে যে আমাদের সময় এই সিনেমাটা খুব বিখ্যাত ছিল, এবং তুমি যদি সত্যি সত্যি সিনেমাটা দেখো দেখবে আসলে সিনেমাটার কোনো না কোনো একটা বার্তা আছে যেটা এই যুগে বসেও তোমাকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক সাদা কালো অনেক সিনেমা আছে। তো আমি একটা কিছু সৃষ্টি করব, সেটা যদি পরবর্তী প্রজন্মকে ছুঁয়ে না যায় তাহলে তো আসলে সেই সৃষ্টিটা বৃথা। তো আমাদের প্রচেষ্টাটা আসলে এইভাবেই নিজেকে তৈরি করতে চাচ্ছি। আমার পথ চলার জায়গাটা এভাবেই আছে যে এমন কিছু আমাদের থাকবে যেটা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা মেসেজ হিসেবে কাজ করবে। আমরা আশা রাখছি মিস অবশ্যই আপনার জীবনে আপনার স্বপ্নটি পূরণ হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। মিস বাংলাদেশে মঞ্চ নাটক একসময় খুব বড় একটা সংস্কৃতির মধ্যে পড়তো এবং খুব বিখ্যাত ছিল মঞ্চ নাটক। কিন্তু বর্তমান পর্যায়ে বাংলাদেশের মঞ্চ নাটকের অবস্থা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। তো একটা সময় এটা সেই জনপ্রিয়তাটা ছিল মিস। তো এখন আমরা কোথায় জানি সেই জনপ্রিয়তাটা হারিয়ে ফেলেছি মিস। এটার মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন? আচ্ছা, মঞ্চ নাটক আসলে বিলুপ্ত ব্যাপারটা এরকম না, প্রচুর মঞ্চ নাটক হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। কিন্তু যেটা হয় আমাদের ব্যস্ততা যেহেতু অনেক বেড়েছে, আমরা সাধারণত যেটা হয় নতুন যারা যায় তারা চেষ্টা করে যে আচ্ছা আমার তো মঞ্চের পিছনে এত সময় দিতে হচ্ছে থিয়েটারের পিছনে, তার থেকে আমরা টিভি নাটক করি না, সমস্যা কি, আমি তো একটা টিভি বিখ্যাত হতে পারছি। কিন্তু যে হুট করে বিখ্যাত হচ্ছে ধরো একটা বা দুটো নাটক বা বিজ্ঞাপন দিয়ে, সে কিন্তু আবার হুট করে হারিয়েও যাচ্ছে। এবং যারা মঞ্চে খুব দীর্ঘদিন কাজ করছে আসলে সবকিছুই যে ওই সময় দর্শকদের কাছ থেকে ভালো প্রত্যাশা পাওয়া যাবে এরকম নাও হতে পারে। হ্যাঁ, হয়তোবা তারপরেও গিয়ে তাকে মূল্যায়ন করা হতে পারে। তো আমি এটা মনে করি ভালো কাজ অবশ্যই যুগে যুগে সবসময় ছিল, কখনো হয়তোবা বেশি কখনো কম। আর ভালো কাজের পিছনে কিন্তু শুধু আসলে কর্মী থাকতে হয় না, পৃষ্ঠপোষকতার অনেক ধরনের ব্যাপার থাকে, সেটা সরকারি এবং ব্যক্তিগত অনেক ধরনের বিষয় মিলিয়ে একটা ভালো কাজ ভালো মানের জায়গা তৈরি হয়। এবং শিল্পীদেরকে যদি আমরা সেই পৃষ্ঠপোষকতা এবং সেই সহায়তা দিতে না পারি তাহলে তো আসলে যেটা হবে তারা তো তখন অন্যদিকে ধাবিত হবে, এটাই নিয়ম। যেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে হয়, থিয়েটারকে যেভাবে আরো বেশি উৎসাহ দেয়া হয় আমাদের, আমরা আশা করছি বা আশা রাখি নিশ্চয়ই একটা দিন আমরা ওই জায়গাটা গিয়ে পৌঁছাতে পারবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে আসলে একজন থিয়েটার কর্মী হিসাবে দীর্ঘদিন থাকাটা অনেক কঠিন। আর নতুন যারা আসে তারা যেটা করে কিছুদিন একটু থেকেই হয়তোবা তারা ওখান থেকে টিভিতে চলে যাচ্ছে, এবং যেটা হয় তখন কিন্তু তারা খুব বেশি সুনামের সাথে বেশি দিন কাজও করতে পারছে না। আর যারা থিয়েটার কর্মী থাকে তারা কিন্তু তার নিজের যে সন্তুষ্টির জায়গা থাকে এবং তার যে শেখার জায়গা থাকে, সে কিন্তু অনেক ভালো কাজ চেষ্টা করে তার কাজের মধ্য দিয়ে উপহার দেবার। আমি অনুরোধ করব, আমাদের কিন্তু এই করোনার যে সময়টা গেল এখন কিন্তু আমাদের একটু একটু করে আবার শিল্পকলা বিভিন্ন জায়গাগুলো খুলে দেওয়া হচ্ছে। যদি সুযোগ থাকে সবার, আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা আমার কথা শুনছেন, অবশ্যই আপনারা যাবেন, আমাদের মঞ্চ নাটকগুলো দেখবেন, আপনাদের ভালোবাসে আমাদের মঞ্চ নাটককে বাঁচিয়ে রাখবে। জি মিস, অবশ্যই মিস। মিস আমি আপনাকে অফ এর কথা বলেছিলাম যে মিস আপনি এত বেশি ট্যালেন্টেড, আমি যদি আজকে পুরো লাইভে আপনার ক্রেডেনশিয়ালও পড়ে শুনে মিস আমাদের লাইফটা খুব সাকসেসফুলি কেটে যাবে। তো মিস আপনি মিস শিক্ষকতা করেছেন, আপনি মিস অভিনয় করেছেন, এর পাশাপাশি মিস আপনি আর অনেক কিছু যুক্ত আছেন। মিস আমরা সবাই জানি যে আপনি এই মুহূর্তে প্রথম আলোর বন্ধু সভার যে জাতীয় কমিটি, সেই কমিটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক। তো মিস তরুণ সমাজের জন্য আমাদের এই যে প্রথম আলো বন্ধু সভার মূল বার্তাটা আসলে কি? তোমরা এটা জেনে থাকবে যে বন্ধু সভা কিন্তু বিচিত্রমুখী এবং বহুমুখী কাজ করে থাকে, এবং মূল যে জায়গাটা যে আমাদের তরুণরা যেন সৃজনশীল কাজ করে, ইতিবাচক কাজ করে, তরুণদের হাত ধরেই দেশকে কিন্তু আমাদের সামনের একটা জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এবং এ ব্যাপারে বন্ধু সভা বরাবরই খুব সচেতন, এবং তরুণদের জন্য আমাদের অনেক ধরনের কর্মশালা এবং প্রতিযোগিতা অনেক কিছু আয়োজন কিন্তু করোনার ভিতরে বন্ধু সভা করেছে। এবং বন্ধু সভার সদস্য যারা আছেন তারা কিন্তু এই যে কর্মকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, এবং তারা কিন্তু দেশের জন্য অনেক ধরনের কাজ তারা করেছেন, ত্রাণ বিতরণ থেকে শুরু করে গাছ লাগানো থেকে শুরু করে তোমার বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড তার এলাকায় সেটা তারা সম্পন্ন করেছেন। এবং তরুণরাই আসলে আমাদের ভবিষ্যৎ, তাদের হাত ধরেই আমাদের বন্ধু সভা। এটা তুমি নিশ্চয়ই জেনে থাকবে যে আগামীকালকে আমাদের বন্ধু সভা 22 বছর শেষ করে 23 বছরে পদার্পণ করছে। এর জন্য সবাইকে আমি বন্ধু সভার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের কালকে জাতীয় পর্ষদের কিছু প্রোগ্রাম আছে, আশা করছি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন।
এবং আমাদের সারা দেশের বন্ধুদের অংশগ্রহণে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। সবাই আশা করছি বিষয়গুলো করবেন। আর যারা বন্ধু সবার সাথে যুক্ত আছেন খুবই ভালো, অভিনন্দন। আর যারা যুক্ত হতে চান তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই আপনি আপনার এলাকার যে বন্ধু সভা আছে তাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন, কারণ আপনার আমার হাত ধরেই এই দেশটা আরো সামনে এগিয়ে যাবে। মিস আপনার এই অনুপ্রেরণার জন্য মিস আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস বর্তমানে তো আমরা এক ধরনের একটি মহামারীর মধ্যে যাচ্ছি, যা আমি প্রথমে বলেছিলাম। মিস এই মহামারীর মধ্যে আসলে এই যে বন্ধু সভা কি কোনো কার্যক্রম হাতে নিয়েছে এখন এই মহামারীতে? করোনাকালীন সময় আমাদের কি কি সাহায্য আমরা মানুষ দিতে পারি এই ব্যাপারে? হ্যাঁ, বন্ধু সভা কিন্তু আসলে অনেক ধরনের কার্যক্রমই করছে। প্রথম আলোর যে ট্রাস্ট থেকে অনেক ধরনের সহায়তা আমাদের করোনার সময়ে জনগণের যারা ত্রাণের প্রয়োজন হয়েছে সেটা দেওয়া হয়েছে, বন্ধু সভার সদস্যরাই সেটা পৌঁছে দিয়েছে। আমফানে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ধরনের ত্রাণ তারা পৌঁছে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কিন্তু বরাবরই বন্ধু সভা সবসময় খুব সচেতন ভাবে সেই দায়িত্বটা তারা পালন করে। প্লিজ আমরা একটা কমেন্ট নিয়ে নিই। মিস এস এন তিশা কমেন্ট করেছে, মিস ডিড ইউ এভার ফিল এনি সোশ্যাল ইন্টারাপশন ফর ইওর প্রফেশন? ইফ ইয়েস, হাউ ডিড ইউ ম্যানেজ? আচ্ছা, এটা তো আসলে সবসময় থাকবে, এটা যুগে যুগে ছিল। আর এক নারীর এগিয়ে যাওয়া আসলে অনেক কঠিন, হ্যাঁ, কারণ আমাদের সমাজের জায়গাটা এরকম, একজন নারী যখন সামনে এগিয়ে যায়, আমি জানি না আসলে কথাটা বলাটা আমার ঠিক হবে কিনা, তারপরে বলি, একজন পুরুষ যদি 10টা সমস্যার মধ্য দিয়ে যায়, একজন নারীকে হয়তো বা 11টা সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। তো সমস্যা থাকবেই, হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা থাকবেই, এগুলো মানসিক, শারীরিক, বিভিন্ন শক্তি, বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যেটা হবে, তুমি যখন একটা বড় জায়গায় পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত যে কঠিন একটা চ্যালেঞ্জ, সেটা যদি তুমি নিতে না পারো, তাহলে তো আসলে বড় জায়গায় যাওয়ার জন্য তুমি যোগ্য হবে না। এই যেমন আমি একটা কথা বলি, ধরো যারা এই ধরনের ঝামেলা তৈরি করে বা যারা তোমাকে নিয়ে এই ধরনের কথা বলে, এবং তুমি যখন যত বড় হবে তারা তত বেশি বলবে, হ্যাঁ, তাদেরকে তুমি থামাতে পারবে না। তো তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, কেউ তোমার প্রশংসা করবে, কেউ সেটা হয়তো বা নেতিবাচক ভাবে নিবে। তো নিশ্চয়ই রবীন্দ্রনাথ কিন্তু তার যুগে সবার কাছ থেকে সমানভাবে অভ্যর্থনা, ভালোবাসার জায়গাটা পাননি। আজকে হয়তো আমরা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে যে ভালোবাসার জায়গাটা আমরা অনুভব করি, সবসময় কিন্তু তার যুগে তিনি সেটা পাননি। তো এটা যুগে যুগে সবসময় হয়েছে, সবসময় হবে। এই বিষয়গুলো আসলে মানে আমি মনে করি তুমি যত বেশি ওভারলুক করতে পারবে, তুমি তত বেশি জয়ী হতে পারবে। ধন্যবাদ মিস আপনার জন্য। মিস আপনি তো অভিনয় করেন, অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাও করেন, এবং আপনি বন্ধু সভার একজন একজন কর্মী। এর পাশাপাশি মিস আমরা দেখেছি যে অভিনয়, নির্দেশক এবং শিক্ষকতার পাশাপাশি আপনি এলএলবিও করেছেন। মিস আপনার এই আইন এবং এলএলবি এসবের পিছনে মিস আপনার অনুপ্রেরণাটা কি? অর্থাৎ আপনি এলএলবি কেন করলেন মিস এত কিছু করে? আচ্ছা, এখানে একটা ব্যাপার ছিল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার শিক্ষক মেহেরনিগার ম্যাডাম, তো ম্যাডাম সবসময় একটা কথা বলতেন যে আসলে আইন প্রত্যেকটা মানুষের জানা উচিত। যদিও আসলে ওই অর্থে হয়তো বা আমি মানে খুব বেশি যে জানতে পেরেছি সেটা আসলে পারিনি, কারণ যেহেতু চাকরি করার সাথে সাথে আমাকে আমার সেই কোর্সটা সম্পন্ন করতে হয়েছে। আসলে খুব বেশি সময় এবং সুযোগ আমার ছিল না, কিন্তু আমার একটা ইচ্ছা যে হ্যাঁ, যেভাবে আমি এই কোর্স সম্পন্ন করব। এবং আমি মনে করি যে হয়তো আমি কিছুই জানি না, আগে যদি আমি একদমই কিছু না জানতাম, এখন একটু হলেও আমার আত্মবিশ্বাসটা বেড়েছে যে হ্যাঁ, আমি হয়তো বা চেষ্টা করলে পারবো, বা এই বিষয়টা আমার জানা আছে, আমি জানি কোন বইয়ের ভিতরে কোন জায়গাটা আছে। এবং আমার মনে হয় সবার যদি সুযোগ থাকে, অবশ্যই আমাদের যে একাডেমিক ডিগ্রিগুলো যেটা আমরা প্রফেশনাল জায়গা থেকে নিয়ে থাকি সেটা তো নিবই, এবং আরো যদি সুযোগ থাকে আমার ভালো লাগার যেটা জায়গা যার যেটা আছে, সেটা অবশ্যই একাধিক জায়গাগুলো সেটা সার্টিফিকেট আমাদের সংগ্রহ করার প্রচেষ্টাটা থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ মিস। আপনি তো আমি শুরু থেকে বলছি মিস, আপনি অনেক ট্যালেন্টেড একজন মানুষ মিস। আপনি শিক্ষকতা করছেন মিস, আপনি অভিনয় করছেন, সাথে সাথে মিস আপনি এলবিও করেছেন মিস। আপনার আরো কিছু কাজ আছে আমরা দর্শকদের বলতে চাই। মিস আপনার দুটো কবিতা, একটির নাম হলো নদী আর একটির নাম হলো পূর্ণিমা। এই কবিতা দুটো ছাপা প্রকাশিত হয়েছিল ভারতীয় একটি পত্রিকা উদার আকাশ নামের একটি পত্রিকা। তো মিস আপনি তো অনেক কিছুই করছেন মিস, আপনি কবিতাও লিখেছেন, কবিতা ছাপা হয়েছে আপনার। মিস এই কবিতার পিছনে অনুপ্রেরণাটা কি মিস আপনার? আপনি কি কারো কাছে অনুপ্রেরণা পেয়ে আপনি কবিতা লিখেছেন, নাকি মিস আপনার সম্পূর্ণ নিজের শখ বসে কবিতা লিখেছেন? এই কবিতা দুটো আসলে মূলত এই করোনার সময় লেখা হয়েছিল।
যেটা হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকেই কবিতা লিখতাম। আমার স্কুল কলেজের ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার পরে যেটা হয়েছে, আমার আত্মবিশ্বাস একদমই কমে গিয়েছিল। মনে হতো যে আসলে আহ, মানে যেটা হয় যে গ্রামাটিক্যাল জায়গাগুলো আমরা যখন শিখেছি, রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার জায়গাগুলো যে অনুসরণ করতে হয়, নিশ্চয়ই তোমরা পড়েছো না, সবৃত্ত, মাত্রাবৃত্ত, এই যে ছন্দগুলো, তো এগুলো যখন আমি পড়া শেষ করলাম এবং যখন আমি লিখতে গেলাম, আমার মনে হলো যে আসলে এটা তো কোনো কবিতাই হচ্ছে না, বা আমি কিছুই পারছি না। তো এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে কি যেন হলো আমার, আমি জানি না। যেটা আমরা বিশ্বাস করি যে শিল্প তো আসলে সৃষ্টিকর্তার একটা মানে গিফট বলা যায়, তার জায়গা থেকে আসলে সবসময় তো ওই ভাবটা আমাদের থাকে না। তো যেটা হয়েছে করোনার সময় আরো বেশি চর্চাটা করা হয়েছে। আচ্ছা মিস, কবিতার কথা যখন উঠে গিয়েছে, তো মিস আমরা কি দুটো লাইন শুনতে পারি আপনার কবিতা? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। জি মিস। আচ্ছা, আমি একটু বের করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শিওর তোমার যদি মিস। কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি একটু বের করে নিচ্ছি। জি মিস, সমস্যা নেই। যেহেতু আমি আসলে প্রস্তুত ছিলাম না, তো যার জন্য তো আসলে মিস এইখানে মিস আপনার আমাদের স্কলার্স এবং ব্র্যাকে অনেক ছাত্রছাত্রী আপনাকে দেখছে মিস, তারা খুবই খুশি আছে মিস আপনাকে পেয়েছে তারা। মিস আমরা আপনাকে বোধ লাস্ট দেখেছিলাম আহ, 2018-তে। তো মিস আমরা বেশ কদিন ধরে আপনাকে দেখতে পাইনি মিস। এখানে ফাহমিদা ইসলাম লিখেছে মিস আপনার জন্য যে মিস ইউ আর সাচ এ ভার্সেটাইল এন্ড মাল্টি ট্যালেন্টেড পারসন, ইউ আর সো মেনি ইন্সপিরেশন ফ্রম ইউ মিস। আপনি অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন অনেক মানুষের জন্য মিস। আপনাকে অসংখ্য আমার আসলে ধন্যবাদ খুব মিস। ভালো লাগছে যে হয়তোবা আমি আমার ছাত্রছাত্রীদের এই মুহূর্তে তাদের সুন্দর ফেস গুলো দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যে আমার সাথে আছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং অনেক বড় সৌভাগ্য। জি মিস। মিস এখানে তারজিয়ানা শতকাল লিখেছেন মিস, শি ইজ আর ইন্সপিরেশন মিস। আপনি কত মানুষকে মিস আপনি একসাথে অনুপ্রেরণা জুগিয়েছেন মিস, আপনি দেখতেই পাচ্ছেন মিস। আপনার শুভাকাঙ্ক্ষীরা সব এখানে আছে। তো মিস সমস্যা নেই মিস, আমরা আগাতে থাকি, আপনি হয়তো আস্তে আস্তে হ্যাঁ দেখতে হ্যাঁ, পারবেন। আমি একটু বের করতে থাকি, কারণ আমার শিওর। যেহেতু প্রস্তুতিটা ছিল না। জি জি অবশ্যই মিস। মিস আপনি তো একজন ট্যালেন্টেড মানুষ এবং আপনি এত কিছুর পাশাপাশি আপনি একজন অ্যাক্টিভ ব্লাড ডোনার এবং একজন স্বেচ্ছাসেবক। তো মিস এত কিছু করার পর যখন আপনি নিজেকে একজন অ্যাক্টিভ ব্লাড ডোনার এবং একজন স্বেচ্ছাসেবকের জায়গায় নিজেকে দেখেন, তখন মিস আপনার অনুভূতিটা কি যদি আপনার আমাদের তরুণ আচ্ছা, সমাজকে এটা বলতেন? আসলে আমি সাধারণত কোথাও প্রকাশ করি না, যেহেতু এটা ইয়ুথদের একটা প্রোগ্রাম, আর তুমি যেহেতু আমার ঘরের মানুষ, সবকিছু করেই দিচ্ছ। আসলে আমাদের অনেকভাবে দেশকে দেয়ার আছে। হ্যাঁ, তার ভিতরে ব্লাড ডোনেশন জায়গাটা অনেক বড় একটা ব্যাপার। আমার যে মামা, আমি ছোটবেলায় থেকে দেখতাম যে মামা উনি রক্ত দান করতেন, এবং ওটা দেখে আমার মনে হতো যে হ্যাঁ, আমি বড় হই, সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখুক, আমি অবশ্যই তা করবো। তো কিছু কিছু জায়গা থাকে আসলে পরিবার থেকে যখন জিনিসগুলো আমরা দেখি, তখন কিন্তু আসলে বিষয়গুলো আমাদের আরো বেশি প্রভাবিত করে। এবং আমাদের সাথে যেহেতু অনেক তরুণরা আছে, তারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, তো অনুরোধ থাকবে যে তুমি যদি সুস্থ থাকো, আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই আপনার পাশে হয়তোবা এই মুহূর্তে কোনো না কোনো মানুষ রক্তের জন্য হাহাকার করছে। তো যদি সুযোগ থাকে, অবশ্যই আপনি আপনার রক্তটা দান করবেন। জি মিস, অবশ্যই আমরা সবাই মানুষ মানুষের জন্য আমরা গানটি সবাই শুনেছি, তো আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করব। আর মিস আমরা যেটা একটি হচ্ছে কমেন্ট যে পেয়ে নিই। জি মিস। আচ্ছা, হ্যাঁ, আমি কবিতাটা পেয়েছি। তুমি যদি কোনো কমেন্ট থাকে পড়ো, আচ্ছা তারপরে আমি। শিওর মিস, প্লিজ আপনি আপনি শোনাতে পারেন মিস, আমরা এরপরে কমেন্ট নিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমার খুব প্রিয় একটা কবিতা হচ্ছে পূর্ণিমা। আমার লেখার ধরনগুলো একটু অন্যরকম, আধুনিক লেখার যেটা ধরন, গদ্য ছন্দে আমি একটু পাঠ করছি। শিওর মিস। শৈশবে বাবার হাত ধরে নদীর পাড়ে হাঁটতে গিয়ে চাঁদের সৌন্দর্যের সাথে পরিচয়। বাংলা বিভাগের সাহিত্যে পড়তে এসে পূর্ণিমার সৌন্দর্যে অবগাহন করেছি প্রতিনিয়ত। এখন এই ব্যস্ত যান্ত্রিক জীবনে প্রতিটা পূর্ণিমার জন্য অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করি। এক পূর্ণিমা শেষ হলে পঞ্জিকার পাতায় খুঁজে ফিরি পরবর্তী পূর্ণিমার আগমন। চাঁদের রূপসুধায় মোহগ্রস্ত হতে হতে ভাবনায় থেকে অনুভব করি অনেকদিন বেঁচে থাকার ব্যাপক ব্যাকুলতা। শারীরিকভাবে না হলেও
আলো ছড়িয়ে দিতে চাই কর্মে, ঠিক পূর্ণিমার মতো করে। ধন্যবাদ। অসাধারণ মানে মিস, আমি এটা যেটা ভাষা প্রকাশ হয়েছে আমি করতে খুব পারবো না মিস, আমার কত ভালো আহ, লেগেছে আপনি আবৃত্তি করে আচ্ছা একটু শুনিয়েছেন ব্যাখ্যাটা আমাদের আমি একটু তরুণ করে দেই। প্রজন্মকে। জি মিস, অবশ্যই মিস। যেটা হয়েছে যে পূর্ণিমা তো আমাদের বরাবরই সবাইকে খুব আপ্লুত করে, আমরা দেখার জন্য পাগল থাকি। তো প্রতিটা পূর্ণিমায় আমি একদম বাসায় থাকলে যেটা হয় ছাদে চলে যাই, আর এখানে থাকলে অথবা বারান্দায় দেখি। তো এই যে পূর্ণিমা দেখি এবং একটা অনুভূতি আসলে আমাদের ভিতরে হয় যে একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু তারপরে সুন্দর চাঁদ থাকবে, এই পূর্ণিমা থাকবে। তো আমি তো আসলে চিরদিন বেঁচে থাকতে পারবো না, কিন্তু আমার কর্মের মধ্য দিয়ে আমার কর্মগুলো যখন পরবর্তী যারা থাকবে তরুণ প্রজন্ম, আমার কর্মগুলো যখন তাদের সাথে থাকবে, সেই কর্মগুলো নিয়ে তারা যখন পূর্ণিমাটা দেখবে, সেটাই আমার আনন্দ হবে। এটা এই থিমটা নিয়ে কবিতাটা লেখা। মিস আপনার শুভাকাঙ্ক্ষীরা সবাই বলছে মিস আপনার খুব সুন্দর কবিতা পড়েছেন মিস, অসাধারণ হয়েছে মিস। আমরা এবার একটা কমেন্ট আসলে নিয়ে নিই। হ্যাঁ জি মিস। আচ্ছা, এসএন তিশা কমেন্ট করেছে মিস, ডিড ইউ এভার ফিল এনি সোশ্যাল ইন্টারাপশন ফর ইওর হ্যাঁ, আমি প্রফেশন? বোধহয় এটা নিয়েছি এটা আরশাদ। বোধহয় একবার নেওয়া এটা হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক নেওয়া আছে। হয়েছে। জি অবশ্যই মিস। আমি এবার আরেকটি প্রশ্ন নিব। আব্দুল্লাহ আল জায়েদ কমেন্ট করেছে, ম্যাম ডু ইউ সাজেস্ট আস বাংলা নাটক মডার্ন অর দি বাংলা ফিল্মস অফ ওল্ড ডেজ? আচ্ছা, বাংলা নাটক বলতে তুমি নিশ্চয়ই অনেক নাটক দেখেছো। হুমায়ুন আহমেদের আজ রবিবার যে নাটকগুলো আমাদের ছিল, তুমি চাইলে ওটা দেখতে পারো। আর যদি তুমি নাটক দেখো, পায়ের আওয়াজ পাওয়া যায়, নন্দিনের সারা জীবন, এগুলো দেখতে পারো। আর যদি সিনেমা বলো, সিনেমা আমি মনে করবো তোমার যেটা হচ্ছে যে আসলে মানুষ হিসাবে কিন্তু কিছু পার্থক্য আমাদের থাকে, হ্যাঁ। তারপরে যদি এখনকার জায়গা থেকে তুমি চিন্তা করো, আমি যেটা বারবার বলে, আমি জানি না কেন জানি কিছু কিছু সিনেমা আমি অনেকবার দেখেছি, যেমন ধরো মনপুরা, হ্যাঁ আমি জানি না মানে আমি ওটার ভিতরে কি পেয়েছি, আমি অসংখ্য বার হচ্ছে মনপুরা সিনেমাটা হচ্ছে দেখেছি। এবং কেন যে আমার এবং যেটা হয়, আমি একমাত্র মনপুরা সিনেমাটাই 3 থেকে 4 বার হচ্ছে হলে গিয়ে আমি মনপুরা সিনেমাটা দেখেছি, যেটা আমার জীবন এখন পর্যন্ত আর কোনো সিনেমার ক্ষেত্রে আসলে এরকম হয়নি। হ্যাঁ, অন্য সিনেমা হয়তো আমি একবার দেখেছি, তারপরে হয়তো আমি সেটা ল্যাপটপ বা টিভিতে দেখেছি, এরকম হয়েছে। কিন্তু মনপুরার ক্ষেত্রে আমার এই জায়গাটা হয়েছে। মিস মন করে মিস চঞ্চল চৌধুরী অনেক সুন্দর অভিনয় করেছিলেন মিস, উনি অনেক অসাধারণ একজন মানুষ। মিস আমরা আরেকটি কমেন্ট নিয়ে নিব মিস। আচ্ছা, এই কমেন্টটা হয়তো বারবার এসে আসছে। তো মিস আমরা এবার প্রশ্নে ফিরে যাই। মিস আপনি অসাধারণ একজন মানুষ, আমি বারবার বলতে থাকবো মিস, যতবার বলছি আরো বলবো। কিন্তু মিস আপনি এখানে আছে যে আপনি ডিউক অফ এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। তো মিস আপনি আচ্ছা এই মনোনয়নের পিছনে যে সফলতার যে যে কাহিনী, সেটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার ইয়ুথদের নিয়ে কাজ করে, এবং ওখানে হচ্ছে যে ইয়ুথরা যে কাজ করবে তাদের লিডার দরকার নিশ্চয়ই। তুমি যেটা হয়েছে যে জি ইনস্ট্রাক্টর থাকে, এটা স্কাউটিং এর ক্ষেত্রে থাকে। তো ওরকম হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তাদের পথ চলা শুরু করেছে এই প্রোগ্রামটার সাথে। এবং আমাকে তারা মনোনীত করেছে লিডার হিসাবে। যে তরুণ প্রজন্ম যারা আসবে, এখানে 3টা ক্যাটাগরি আছে, ব্রোঞ্জ, গোল্ড, সিলভার। যে আমাদের থেকে একজন শিক্ষার্থী যাবে, সে এই প্রোগ্রামটা সে করতে চায়, সে কিছু দক্ষতামূলক কোর্স করবে, এবং একটা সময় পরে সে এটা অ্যাওয়ার্ডের যা যা ধাপ পূরণ করা দরকার সেটা সে করবে। এবং সেই অ্যাওয়ার্ড লিডার হিসাবে আমি তাকে সার্বক্ষণিক সহায়তা, তাকে হচ্ছে পর্যবেক্ষণ, তাকে মূল্যবান পরামর্শ, এবং শেষ পর্যন্ত সে একটা যে পাবে এই বিষয় হচ্ছে আমি তাকে সেই জায়গাটা সুপারিশ করব যে হ্যাঁ, এই ব্যক্তি বা আমার সেই অ্যাওয়ার্ড লিডারটা পাওয়ার জন্য, অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য সে প্রস্তুত। এবং সেই আমার কাজটা হচ্ছে এটা অ্যাওয়ার্ড লিডার হিসাবে যে তাকে হচ্ছে ইনস্ট্রাকশন বা সেই লিডারশিপটা তাকে প্রদান করা। অসংখ্য ধন্যবাদ মিস আপনাকে আপনার উত্তরটির জন্য মিস। মিস একটি প্রশ্ন আছে আমাদের কাছে। এসএন তিশা প্রশ্ন করেছে, মিস হাউ ডু উই ওভারকাম দ্য মোমেন্ট when things don't work the way we planned and feel frustrated? আচ্ছা, এটা তো আসলে সবার ক্ষেত্রেই হয়, মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি করি, খুব বিষণ্ণ থাকি, এটা সবার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আমি যদি কথা বলি আসলে ভুল হবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুটো হচ্ছে রূপ থাকে, একটা হচ্ছে সে খুব বাচ্চা চাইল্ডিশ, আর একটা হচ্ছে সে খুব ম্যাচিউর। তো যেটা হয়, যখন কোনো কিছু আসলে আমরা পাই না, বা কোনো কিছু পরিকল্পনা আমার ঠিক থাকে কিন্তু আসলে হচ্ছে না, অনেক ধরনের নেতিবাচক প্রভাব তো আসলে পড়েই। তো হয়তো একটা একটা সময় আস্তে আস্তে আমরা ওখান থেকে বের হয়ে আসি। তো যত দ্রুত আসলে আসা যায় তত দ্রুতই ভালো। কোথাও কোথাও থেকে হয়তো আমরা খুব দ্রুত বের হয়ে আসতে পারি, কোথাও থেকে হয়তো পারি না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে যে আসলে
যখন তুমি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবে তখন আসলে চাইলেও খুব বেশিক্ষণ ওই বিষয়গুলো নিয়ে থাকার কোনো সুযোগ নেই। কারণ এই যে ধরো আজকে আমি এই প্রোগ্রামটা করছি, কালকে আমাদের বন্ধু সবার অনুষ্ঠান আছে, তারপরে আবার আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। তো এরকম করে তো আসলে কর্মকাণ্ড তোমার থাকেই। এবং তুমি যখন তোমার আশেপাশে কিছু ভালো মানুষের সাথে যুক্ত থাকবে, যেটা ধরো আমি সবসময় শিক্ষার্থীদেরকে আমি বলি যে তোমার পাশে যখন খুব ভালো প্রিয় কিছু মানুষ থাকবে, তখন কিন্তু কোনো কারণে তোমার যদি মন খারাপ থাকে বা তুমি যদি বিষণ্ণ থাকো, তুমি যখন বিষয়গুলো শেয়ার করবে এবং ভাব আদান প্রদান হবে, তখন কিন্তু তুমি খুব দ্রুত ওই জায়গা থেকে তোমার চিন্তা ভাবনার জায়গাটা তুমি পরিবর্তন করতে পারবে। আর এটার বাইরে যদি বলো, তুমি অবশ্যই টিভি দেখতে পারো, ভালো খাওয়া দাওয়া করতে পারো, ঘুমাতে পারো, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তুমি করতেই পারো। অসংখ্য ধন্যবাদ মিস আপনার কথার জন্য। মিস আপনি তো একজন, আপনি কিছু ইয়ুথ মোটিভেশনাল লাইফ সেশনও করেন মিস, আমরা সবাই জানি। তো মিস আমাদের যে তরুণ প্রজন্ম কিভাবে তাদের স্কিল এবং তাদের ট্যালেন্টকে সমাজের উন্নতিতে কাজে লাগাতে পারে মিস, আপনি যদি তাদেরকে কিছু উপদেশ দেন মিস, বা আমাদের কিছু উপদেশ দেন আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি? আচ্ছা, যেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম এত শক্তি, সম্ভাবনা তাদের ভিতরে আছে। তারা যদি কোনো গন্তব্যে পৌঁছাতে চায়, তারা যদি শুধু একটু পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়ার জায়গাটা তারা রাখে, একটু সময়টা অনুসরণ করার চেষ্টা তারা করে, তারা যদি কিছু কোর্স করে নেয়, কিছু পরিকল্পনা তাদের থাকে, আমার মনে হয় তাদের জন্য সামনে এগিয়ে যাওয়াটা খুব খুব সহজ। কারণ আমাদের জায়গায় যেটা হয়েছে, অনেক কিছু কিন্তু আসলে আমরা ওভাবে পাইনি বা জানতে পেরেছি অনেক পরে গিয়ে। কিন্তু তোমাদের জন্য কিন্তু সেটা তুমি ফোন বলো আর সামাজিক যোগাযোগ মাধ্যম বলো, বিভিন্ন কারণে কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ সুযোগ সুবিধা এবং জানার তোমার জায়গাটা অনেক, পরিসরটা অনেক বৃহৎ। তো আমার জায়গা থেকে মনে হয় যে আমি সবসময় যেটা করি, আমার সামনে যদি কোনো শেখার কিছু থাকে, সেটা যেই হোক, বড় হোক ছোট হোক, আমি খুব চেষ্টা করি নিজের ভিতরে সেটা আত্মস্থ করার যতটুকু সম্ভব। হ্যাঁ, তুমি আমাকে বললে মিস এটা এটা করলে ভালো হয়, আমি চেষ্টা করবো। আচ্ছা, আরশাদ আমাকে বলেছে, আমি তাহলে একটু চেষ্টা করে দেখি আমি এটা পারি কিনা, এটা আমি সবসময় চেষ্টা করি। এবং তুমি যদি এই কাজগুলো করতে পারো, যে মানুষের ভালো গুণগুলো তোমার নিজের ভিতরে গ্রহণ করা, এটা তোমার জন্য খুব ভালো হবে। আসলে আমরা বলি কোর্স করো কোর্স করো, কিন্তু তুমি তোমার জীবনে কোর্স করে কয়টা শিখতে পারবে বলো? হয়তোবা 2টা কোর্স করবে, 3টা কোর্স করবে, বা 1 বছর করবে, কিন্তু আসলে তো কোর্স করে খুব বেশি যে তুমি আমূল পরিবর্তন করতে পারবে তা কিন্তু না। তো তোমাকে সারা জীবনব্যাপী শেখার একটা মানসিকতা থাকতে হবে। এবং আমি যেটা সবসময় বলি যে আমার যারা ছাত্রছাত্রী, তারা এত তারা এত প্রযুক্তি সম্পন্ন, তারা এত বিষয় সম্পর্কে তাদের এত বৈচিত্র্যময় ধারণা, সবসময় তাদের কাছ থেকে নতুন কোনো কিছু দেখে আমি শেখার চেষ্টা করি। আচ্ছা, আমাকে একটু শিখাও তো বিষয়টা আসলে কি, বা তোমরা যে বিষয়টা নিয়ে কথা বলছো, যেটা হয় মাঝে মাঝে তোমরা অনেক নতুন নতুন শব্দ ব্যবহার করো, হ্যাঁ, আমি হয়তো বা জানি না ওই শব্দটা কি। তো তখন আমি একদম সরাসরি জিজ্ঞাসা করি, আমাকে একটু বলো তো আসলে এই শব্দটার বিষয়টা কি। সেটা তো আসলে আমাকে শিখতে হবে। আমি যদি ওই লজ্জাটা বোধ করি যে আসলে বিষয়টা তো আমি জানি না, কিংবা আমি প্রকাশও করছি না, তাহলে কিন্তু তোমার কিন্তু কিছু হচ্ছে না। আমি ছিলাম, আমি আরো পিছিয়েই থাকবো। তো আমরা যদি আমাদের সেই আড়ষ্ঠ জায়গাগুলো ভেঙে সামনে এগিয়ে যাই এবং শেখার একটা মানসিকতা আমাদের থাকে, আমাদের আশেপাশে যার যে ভালো গুণ আছে সেটা যদি আমরা চেষ্টা করি আমাদের ভিতরে আত্মস্থ করার, এবং সর্বোপরি আমি যেটা সবসময় বিশ্বাস করি, খুব বড় হওয়ার স্বপ্ন দেখার। হ্যাঁ, আর সেটা আসলে একা না, সবাই মিলেই আমরা বড় হব, সবাই মিলেই আমরা একটা ভালো জায়গায় যাব। কারণ তুমি যখনই ভাববে যে আমি শুধু একা বড় হব, তখন কিন্তু আসলে বিষয়টা সব ক্ষেত্রে সমানভাবে ফলপ্রসূ নাও হতে পারে। অসংখ্য ধন্যবাদ মিস। মিস অদ্রিতা এম হাসান অদ্রি একটি প্রশ্ন করেছে, মিস হ্যাভ ইউ এভার ফেল্ট সো ডিসঅ্যাপয়েন্টেড? মিস এটা এটা তো আমার আসলে প্রশ্ন মিস, হয়। আমি সবসময় আপনাকে হাসি দেখেছি। আচ্ছা, এটা তো আসলে অনেক সময় হয়। প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক ধরনের অনুভূতির জায়গা থাকে, খুবই স্বাভাবিক। কিন্তু ওই যে তুমি যত দ্রুত ওখান থেকে বের হয়ে আসতে পারবে, কিংবা ওটা ভিতরে আড়াল রেখে আহ, নিজেকে সুন্দর করে অন্য একটা মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, যে তোমাকে দেখে যদি তার মনটা ভালো হয়ে যায়, তোমার একটা হাসি যদি তাকে ছুঁয়ে যায়, তোমার একটা কথা যদি তার মনের ভিতরে থাকে, এটাই তো অনেক বড় পাওয়া। মিস আপনি মিস আমাদের সাথে আজকে আছেন মিস, আমার অনেক ভালো লাগছে মিস। আমি নিজে অনেক গর্ববোধ করি আমি যখন মানুষকে বলি যে আমি আসলে এটা আপনার আসলে ছাত্র। সত্যি, অনেক ধরনের প্রোগ্রামই তো আসলে সে ছোটবেলা থেকে আমি করছি। ক্লাস 2 থেকে বোধহয় আমি, আমার যতটুকু মনে পড়ে, অফিসিয়ালি প্রোগ্রাম করা আমার শুরু হয়েছে।
তো অনেক ধরনের প্রোগ্রাম করেছি, অনেক কিছু জীবনে পেয়েছি, হয়তো বা বেঁচে থাকলে আরো পাবো, কিন্তু আজকের প্রোগ্রামটা সত্যি আমার জন্য অনেক 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 বিশাল একটা ব্যাপার। যেখানে সাধারণত আমি সব জায়গায় প্রেজেন্টার থাকি, সেখানে আমি আজকে গেস্ট, আমার প্রিয় স্টুডেন্ট আজকে হোস্ট। এটা আসলে একটা শিক্ষকের জন্য যে কতটা আনন্দের একটা ব্যাপার, আমি আসলে হয়তো বা তোমাকে প্রকাশ করে বোঝাতে পারবো না। ধন্যবাদ মিস, আমার খুব ভালো লাগছে মিস, আপনি অনেকদিন পরে 3 বছর পরে বোধহয় আমি আপনাকে দেখছি মিস। তো মিস, আমরা এতক্ষণ মিস বেশ কিছু কোশ্চেন আনসার সেশন করেছি। এখন মিস আমরা এটা আপনার সাথে গেম খেলবো। গেমটার নাম হয়তো বা নেমলেস গেম। গেমের কোনো নাম নেই, তার কারণে এটার নাম নেমলেস গেম। এখানে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে, যার এতক্ষণ তো মিস আপনি অনেক কিছু শিখিয়েছেন অথবা বুঝিয়েছেন আমাদেরকে, আমরা খুবই উপকৃত হয়েছি। এখন আমি মিস আপনাকে যে প্রশ্নগুলো করবো, এগুলোর উত্তর মিস আপনাকে এক শব্দ অথবা এক বাক্যের ভিতরে দিতে হবে। আশা করি মিস আপনি তৈরি আছেন। মিস আপনি প্রথম প্রশ্ন করতে যাবেন। মিস আপনি যখন ছোট ছিলেন মিস, তখন আপনার বাবা মা আপনাকে কি নামে ডাকতো? মনু। আচ্ছা মিস, আপনি আপনার এই মুহূর্তে যে কর্মজীবনে আছেন মিস, আপনি আপনার কর্মজীবনে কোন পর্যায়ে অবসর নিতে চান? ভিসি হিসাবে। অসাধারণ মিস। ছুটি কাটানোর জন্য মিস আপনার প্রিয় জায়গা? আমার বাসা, মায়ের কাছে। মিস আপনাকে যদি বলা হয় যে আপনি নিজেকে 3টি শব্দে ডেসক্রাইব করেন, তাহলে মিস আপনি কিভাবে করবেন? 3টি শব্দে আপনি নিজেকে ডেসক্রাইব করতে হবে। প্রচন্ড ঘুমাতে পছন্দ করি, প্রিয় মানুষের সাথে সময় কাটাতে অনেক পছন্দ করি, আর হচ্ছে হাসতে অনেক পছন্দ করি। মিস আপনি তো আমাদের এই মুহূর্তে একটি বৈশ্বিক মহামারীর মধ্যে আছি, তো মিস এখন লকডাউন ছিল আমাদের কিছুদিন আগে পর্যন্ত। এই লকডাউনটাতে মিস আপনি কয়টি বই পড়েছেন? আমার আসলে অনেক বই পড়তে হয়েছে, 50+। অসাধারণ মিস, আমরা আমি 50+ বই পড়তে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমরা এত ধৈর্য নেই মিস আপনার মতো। তারপর মিস আছে আরেকটি প্রশ্ন, যে আপনি আপনার এমন কিছু কি আছেন যেটা আপনি আপনার জীবনে সবসময় করতে চেয়েছেন, সবসময় আপনার পছন্দের একটা ব্যাপার, কিন্তু আপনি করতে পারেননি? করতে চেয়েছি, করতে পারিনি। জি মিস। আমি চেয়েছি আমার মা যেন আমার জায়গাটা অনুধাবন করতে পারেন, মানে আমার পছন্দগুলো যেন তিনি গুরুত্ব দেন। সব ক্ষেত্রে আসলে সেটা তো এখনো হচ্ছে না বা হয় না। আমরা আশা রাখছি মিস অবশ্যই হবে ভবিষ্যতে একবার জিনিসটা। আপনি তো মিস মানুষের কাছে অনেক কমপ্লিমেন্ট পান মিস, আপনি কমপ্লিমেন্ট পাওয়ার মতো একজন মানুষ মিস। তো আপনার কোন কমপ্লিমেন্টটা অনেক বেশি ভালো লাগে, মানে মানুষ যখন বলবে যে আপনি এমন, বা আপনার কোন কমপ্লিমেন্টটা আপনার খুব পছন্দ হয়? আসলে সবটাই অনেক ভালো লাগে, অন্যদের কথাই তো আমাকে অনুপ্রেরণা যোগায়। তারপরে কেউ যখন বলে যে হ্যাঁ তুমি মানুষ হিসাবে অনেক ভালো, এটা আমাকে অনেক বেশি ভালো লাগে। অসাধারণ মিস। আপনার প্রিয় গানটা কি মিস? মানুষ মানুষের জন্য। অসাধারণ মিস। আপনি এবং আরো একটা আছে, আমি একটু বলে রাখি, এটা একটু বলা উচিত, আমাদের জাতীয় সঙ্গীত। জি মিস, অসাধারণ মিস। মিস আপনার শৈশব নিয়ে একটু কথা বলুন মিস। আপনার শৈশবে আপনার বেস্ট মেমোরি কোনটা? শৈশবের বেস্ট মেমোরি, ইতিবাচক বলবো না নেতিবাচক বলবো? দুটোই বলুন মিস, আমাদের সাথে সময় আছে। আচ্ছা, নেতিবাচক হচ্ছে মা বকা দিত, এখনো দেয়। আর হচ্ছে ইতিবাচক হচ্ছে পরিবারের সাথে কাটানো খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো, বিশেষ করে বাবার যেটা লিখেছিলাম পূর্ণিমা কবিতাটায়, যে বাবার হাত ধরে হচ্ছে ঘোরা, মানে ঘুরতে যাওয়া আর কি। অসাধারণ মিস। মিস আপনার নিজের সম্পর্কে এমন কিছু কি আছে যেটা আপনার ছাত্ররা জানে না? মিস প্রচুর কাঁদতে পারে, কারণে অকারণে মিস কাঁদে। আপনাকে দেখলে মিস বোঝায় না আপনি, আমি আপনাকে কোনো হাসি ছাড়া দেখিনি মিস। সৃষ্টিকর্তা আপনার মুখে হাসি ধরে রাখো সারা জীবন। মিস আরেকটি প্রশ্ন মিস, আপনার ভিতরে এমন কিছু আছে যেটা আপনি বদলাতে চান? বদলাতে চাই, আচ্ছা, যেটা হচ্ছে যে অনেক সময় এরকম হয়, আমার আপনজনরা যখন কোনো কথা বলে আমি একটুতেই খুব যেটা আমার পছন্দ হয় না, খুব মন খারাপ করি বা কেঁদে ফেলি বা মুড অফ হয়ে যায়, যখন আমি পরবর্তী আসলে কোনো কাজ করতে পারি না, এই জায়গাটা আমি পরিবর্তন করতে চাই। মিস আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন, সকালে ঘুম থেকে চোখ খোলার সাথে সাথে মিস আপনি কি চিন্তা করেন? অবশ্যই সৃষ্টিকর্তার নামটা স্মরণ করি প্রথমেই,
তারপরে মনে হয় যে আমার যেটা হয় সকালে সবসময় ক্লাস থাকে মানে ওয়ার্কিং ডেতে, প্রথমে আমার মনে হয় যে সময়টা ঠিক আছে তো মানে মানে আমি তো টাইম ঠিকভাবে ঘুম থেকে উঠেছি আর কি, মানে টাইমিং এ কোনো সমস্যা নেই তো, মানে খুব ভয় থাকে যে অ্যালার্মটা ঠিক মতো বেজেছে কিনা, আমি টাইম সব ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারবো কিনা এটা। আচ্ছা মিস, অসংখ্য ধন্যবাদ মিস। আপনি তো মিস কর্মজীবনে বেশ কিছুদিন ধরে আছেন মিস। তো আপনি আপনার কর্মজীবনে প্রথম যেদিন আপনার বেতন কিংবা আপনার স্যালারিটা পেয়েছেন মিস, আপনি সেই স্যালারিটা দিয়ে কি করেছেন? আসলে এখন আমার এই মুহূর্তে সেটা মনে নেই, তবে আহ, আমার তখন যেহেতু আমি ঢাকায় একাই ছিলাম, স্বাভাবিকভাবে হয়তো বা সেটা রেখে দিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম, বাসার জন্য কিছু কেনা হয়েছিল, এরকম কিছুই আর কি। আচ্ছা মিস, অসংখ্য ধন্যবাদ মিস। আরেকটি প্রশ্ন, আপনি আপনার মধ্যে সবচেয়ে বড় শক্তি, আপনার তো অনেক গুণ আছে মিস, আপনি অনেক গুণ, তা আপনি এই গুণগুলোর মধ্যে কোনটিকে আপনি মনে করেন যে আপনার ভিতরে শক্তি জাগাতে পারে? মানে কোন গুণটা? জি মিস, আপনি কোন গুণটাকে শক্তি। আপনি নিজের শক্তি মনে করেন মিস? আচ্ছা, আমি কখনো থামি না, মানে হেরে যাব এটা আমি মেনে নিতে পারি না, আমি চেষ্টা করতে থাকি, করতে মন খারাপ করি, কান্নাকাটি করি, বিষণ্ণ হয়ে বসে থাকি, আবার কিছু পরে উঠে আবার অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে ঠিক আছে আমরা এইভাবে হচ্ছে না, অন্যভাবে আমাকে আগাতে হবে। মানে তরুণ প্রজন্ম মিস কাজের আপনার কাছ ভিতরে। থেকে অবশ্যই অনুপ্রেরণা পেতে পারে মিস। এখন যে প্রশ্ন, এটা হয়তো শেষ প্রশ্ন এবং এটি অনেক আমার খুব প্রিয় একটি প্রশ্ন। আপনি স্কলার স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করার সময় আপনি আপনার একজন ছাত্রকে প্রতিদিন বাসায় গিয়ে প্রতিদিন ক্লাসে গিয়ে প্রশ্ন করতেন। আজকে আপনার সেই ছাত্র আজকে আপনাকে এখানে প্রশ্ন করছে মিস, আপনার কেমন লাগছে? এটা অনেক 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 পাওয়া, আমি যেটা বলি কি পরম সৌভাগ্য আমার জন্য, এবং আমি খুবই আনন্দিত, এবং এই করোনার সময়ে অনেক নেতিবাচক ঘটনার মধ্য দিয়ে আসলে আমরা গিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তা যে এত সুন্দর একটা মুহূর্ত আমার জন্য রেখে দিয়েছে এটা আসলে আমার জানা ছিল না। এবং যেটা আমি তোমাকে বলছিলাম যে এটা একদম শিক্ষক যে কতটা আনন্দের একটা মুহূর্ত, যে তার শিক্ষার্থীর সাথে আড্ডা দেওয়াটার সুযোগ পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার, আর সেটা যদি এত সুন্দর একটা জায়গা হয়, এত মানুষ যদি তার সাথে থাকে, এত শ্রোতা যদি থাকে, দর্শক থাকে, এবং সাথে অসংখ্য ছাত্রছাত্রী, এটা যে কতটা আনন্দের, কতটা সুখের, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর আশাদ সবসময় আমার খুব অনুগত ছাত্র ছিল, সে চেষ্টা করতো ক্লাসে সবাইকে একটু থামানোর জন্য, এই তোমরা এত বিরক্ত করো, মানে একটু বসো বসো, সে আবার ওই পাশে গিয়ে ওদেরকে বলতো আসলে একটু কথা বলো কথা বলো, সমস্যা নাই, হ্যাঁ আমি দেখতেছি, মিস আসলে ওরা না আমার কথা শুনতেছে না, মিস তো আসলে সবকিছু দেখতো, ওই বসেটা খুবই স্বাভাবিক আসলে। তারপরও এটা খুব ভালো একটা এবং আনন্দের একটা ব্যাপার, এই যে আর্টের আজকে এই যে পদচারণাটা শুরু হলো মিসের, এবং সে আমাকে জানিয়েছিল যে আজকের মধ্য দিয়ে তার জীবনের নতুন একটা আহ, জায়গা যুক্ত হয়েছে হোস্টিং এর, এটা শুনে আমি খুবই আনন্দিত। আমি আশীর্বাদ করছি, প্রার্থনা করছি, শুভকামনা জানাচ্ছি আরশাদ, যে আহ, তুমি এই যে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ, আহ, আশা করি তুমি অনেক দূর পৌঁছে যাবে, এবং তুমি যদি ঠিকঠাক ভাবে তোমার পরিকল্পনা মাফিক পৌঁছাতে পারো, অবশ্যই তুমি তোমার যে স্বপ্নগুলো আছে তুমি সেটা পূরণ করতে পারবে। আর যদি সত্যি কথা বলি আশাদ, আমি খুবই আনন্দিত, আজকে যদি এই প্রোগ্রামে তুমি না থেকে অন্য কোনো হোস্ট থাকতো, তখন যেটা হতো হ্যাঁ আমার ভালো লাগতো 8-10টা প্রোগ্রামের মতোই, কিন্তু তুমি থাকার জন্য সত্যিকার অর্থে প্রোগ্রামটা আমাকে আমার কাছে অনেক অন্যরকম সুন্দর, এবং আমাকে ভিতর থেকে ছুঁয়ে যাওয়ার যে একটা ব্যাপার, আমি আসলে প্রকাশ করতে পারছি না আমার আনন্দটা, মানে ওই জায়গাটা আসলে তৈরি হয়েছে শুধুমাত্র আমার শিক্ষার্থী থাকার জন্য। জানি না কথাটা আসলে কিরকম হবে, হয়তোবা খুব স্বার্থপর অনুযায়ী অনুযায়ী মতো একটা কথা হতে পারে, কিন্তু সত্যি কথা আমার খুব ভালো লাগছে যে হয়তো যেটা হয় মানুষ অনেক বৃদ্ধ হয় তখন হয়তোবা তার শিক্ষার্থীদেরকে পায়, হ্যাঁ, তো সেখানে আমি আহ এই অবস্থায় পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ এবং অনেক বড় পাওয়া। আপনার কথাগুলো মিস সবসময় আমাকে অনুপ্রেরণা যোগায় মিস, আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগায় আপনার কথাগুলো মিস। আমি নিজে অনেক সৌভাগ্য আমার মিস, আমি অনেক সৌভাগ্যবান যে মিস আমি সবাইকে বলতে পারি আপনি আমার শিক্ষক মিস, আমি অনেক গর্ববোধ করি মিস এটা নিয়ে মিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস, আপনি আজকে প্লেক্সিস ডাকে সাড়া দিয়ে মিস আমাদের এখানে চলে এসেছেন মিস, আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহ যোগান দেওয়ার জন্য। এবং আমি খুব গর্ববোধ করি, আমি আপনাকে বারবার বলেছি, আমি সামনে আরো বলবো যে আপনি আমার শিক্ষক এবং আপনি আমার শিক্ষক। এবং মিস আপনি আমার ইচ্ছে মিস আমি যদি আজকে সারা রাত আপনার সাথে এখানে গল্প করতে পারি, কিন্তু মিস সময় স্বল্পতার কারণে সেটা হয়ে উঠছে না আসলে মিস। আমরা আমরা মিস আজকে এখানে শেষ করবো, কিন্তু মিস যাওয়ার আগে মিস আমি আপনাকে কিছু প্লেক্সাস সম্পর্কে জানতে চাই মিস। প্লেক্সাস তো মিস আমরা এই মুহূর্তে তরুণ প্রজন্মের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি মিস, আপনি যদি প্লেক্সাসের আপনার এই
যাত্রা অভিজ্ঞতার বিষয়ে আমাদেরকে জানাতে মিস আপনি কেমন লাগছে মিস আচ্ছা, ফ্লেক্সিস এসব? প্রথমত হচ্ছে তোমাদের এই যে কর্মসূচিগুলো, তোমাদের এই যে চিন্তা ভাবনার জায়গাটা, এটা খুব দারুণ একটা ব্যাপার যে নতুন এই সময়ে এরকম একটা জায়গায় তোমরা তরুণদেরকে নিয়ে নতুন কিছু ভাবছো। এবং আমি যেটা দেখলাম যে তোমরা বিভিন্ন কর্মশালাও করিয়েছো দক্ষতার উপরে, এটা আমার খুবই ভালো লেগেছে। এবং তোমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছো বিভিন্ন আহ, বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে এসে তাদের কথার মধ্য দিয়ে তরুণদেরকে আরো ভালো কিছু শেখাতে, এবং তাদের কথার মধ্য দিয়ে আমি জানি না আসলে আমার কথার মধ্য দিয়ে যদি কারো বিন্দুমাত্র কোনো উপকার হয় বা তার চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসে, সেটা আসলে অনেক বড় পাওয়া হবে আমার জন্য। আর এর আগে যে নবম দিন পর্যন্ত যে আমাদের অতিথি যারা ছিলেন, চেষ্টা করেছি তো অনুষ্ঠানগুলো দেখার, এবং আমার খুবই ভালো লেগেছে যে এই সময়ে তোমাদের বয়সের জায়গাও যদি আমরা চিন্তা করি যে তোমরা এই কম বয়সে যে তোমাদের যে দায়িত্ব সমাজের প্রতি তোমরা কাঁধে তুলে নিয়েছো, এটা আসলে খুব বড় একটা ব্যাপার, যেটা হয়তো আরো অনেক কিছু আমাদের করার দরকার ছিল, কিন্তু সেটা হয়তো আমরা পারিনি। কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা খুব অসাধারণ কিছু কর্মকাণ্ড তোমরা করে যাচ্ছ। এবং এই যে তোমাদের পুরো যে জায়গাটা তোমরা অনুসরণ করছো, এটা খুব বিশাল একটা ব্যাপার। হ্যালো, আরশাদ, কি শুনতে পাচ্ছ আমার কথা? আসসালামু আলাইকুম মিস। মনে হয় আসাদ ভাইয়ার কিছু নেট ইস্যুর জন্য আচ্ছা, আমাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গিয়েছে। সো আমরা ইতিমধ্যে প্রায় লাইভের শেষে চলে এসেছি। আর হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস আমাদের সঙ্গে লাইভটা থাকার জন্য। আমাদের এত সুন্দর সুন্দর আপনার এক্সপিরিয়েন্স, আমরা আপনার সঙ্গে এত সুন্দর সুন্দর বিষয়গুলো শেয়ার করতে পেরে, আপনার অভিজ্ঞতা, আপনার জীবনের এত সুন্দর সুন্দর স্টেপ, মানে আসলে আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আমি পুরো লাইভটাই দেখেছি এবং আসলে এটা বলে শেষ করা যাবে না, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এবং আসাদ ভাইয়াও সে অনেক সুন্দর করে হোস্টিংটা করেছে এবং ম্যানেজ করেছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস। ধন্যবাদ আহ, আমাকে তোমাদের সাথে যুক্ত করার জন্য। কৃতজ্ঞতা তোমাদের পুরো টিমের প্রতি। তোমরা এত কম বয়সে যে এত সুন্দর চিন্তা ভাবনা করতে পেরেছো, এবং এই দায়িত্ব যেটা তোমরা কাঁধে তুলে নিয়েছো সমাজের প্রতি, এ ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের তরুণ প্রজন্মের ভিতরে থাকে, আমাদের দেশ আরো সামনে এগিয়ে যাবে এবং সবার হাত ধরে আমরা দেশকে আরো সুন্দর একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ জায়মা। ধন্যবাদ মিস। তাহলে আজকে লাইভটা এখানেই শেষ করা যাক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মিস। আমাদের সকলের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক দোয়া রইল, প্লেক্সাসের জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই। অনেক অনেক বেস্ট উইশেস। আহ, ধন্যবাদ মিস। ধন্যবাদ। হ্যাঁ, শুভরাত্রি। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকবেন, প্লেক্সাসের সাথে থাকবেন। প্রতিদিন নিয়ে আসছি নতুন কোনো অতিথিকে, নতুন কোনো মানুষকে নিয়ে, নতুন কোনো রাইজিং স্টারকে নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্লেক্সাসের সাথে। স্টে সেফ, স্টে হেলদি।